হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আপকামিং যে সেট ওয়েস্ট বেঙ্গল যে আমাদের সেট পরীক্ষা হতে চলেছে ডিসেম্বর 15 তারিখে, তার জেনারেল পেপার খুবই গুরুত্বপূর্ণ সেট ক্র্যাক করার জন্য। যেটা স্টেট লেভেল যে এলিজিবিলিটি টেস্ট যেটা হতে চলেছে 2024-এ, তার একটি মহা ম্যারাথন ক্লাস। এই ক্লাসটি থেকে আপনারা আশা করি উপকৃত হবেন যারা এই পরীক্ষার অ্যাসপিরেন্ট রয়েছেন। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন, একটি লাইক, একটি শেয়ার আমাকে আরও এরকমই ক্লাস নিয়ে আসার ক্ষেত্রে মোটিভেটেড করে। তো দেরি না করে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইন হুইচ দ্য রিসার্চ ইজ ক্যারিড আউট? অপশন এতে বলছে রিসার্চ হাইপোথিসিস, সিনথেসিস অফ রিসার্চ, রিসার্চ প্যারাডায়াগ্রাম নাকি রিসার্চ ডিজাইন। সঠিক উত্তর হবে রিসার্চ ডিজাইন। নেক্সট কোয়েশ্চেন, টু পারসু দ্য রিসার্চ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রায়োরলি রিকোয়ার্ড? প্রাথমিকভাবে যেটা রিকোয়ার্ড হয়, ডেভেলপমেন্টের রিসার্চ ডিজাইন, না ফর্মুলেটিং আ রিসার্চ কোয়েশ্চেন্স, নাকি ফর্মুলেটিং আ রিসার্চ হাইপোথিসিস, না ডেটা অ্যানালাইসিস। অর্থাৎ কোনো একটা রিসার্চ সেটা পার্সু করার ক্ষেত্রে কোনটি প্রাথমিকভাবে প্রয়োজন হয়? অবশ্যই ফর্মুলেটিং আর রিসার্চ কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, আ রিসার্চ ইন্টেন্ডস টু এক্সপ্লোর দ্য রেজাল্ট অফ পসিবল ফ্যাক্টরস অফ দ্য অর্গানাইজেশনস অফ এফেক্টিভ মিড ডে মিল ইন্টারভেনশন, হুইচ রিসার্চ মেথড উইল বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অফ দিস স্টাডি। এমন একটা রিসার্চ যে এক্সপ্লোরটা হয়, রেজাল্টটা আসে, যেটা পসিবল ফ্যাক্টরস কোনটা থেকে? মিড ডে মিলের যে ইন্টারভেনশন, সেইটা নিম্নলিখিতের মধ্যে কোনটা একদম সঠিক একটি পদ্ধতি গবেষণার ক্ষেত্রে? অপশন এতে বলছে ডেসক্রিপটিভ সার্ভে মেথড, হিস্টোরিক্যাল মেথড, এক্স পোস্ট ফ্যাক্ট মেথড নাকি এক্সপেরিমেন্টাল মেথড। সঠিক উত্তরটি হয়ে যাবে এক্স পোস্ট ফ্যাক্টো মেথড। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড? কোনটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং নাকি ক্লাস্টার স্যাম্পলিং নাকি কোয়ার্টার স্যাম্পলিং। সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস, সেটা হচ্ছে কোটা স্যাম্পলিং। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট, inferring about the whole population on basis of the observations made on a small part is called। এক্ষেত্রে সঠিক যেটা হয়ে যাবে আমাদের ডিডাকটিভ ইনফারেন্স, ইন্ডাকটিভ ইনফারেন্স, অবজেক্টিভ ইনফারেন্স নাকি সিউডো ইনফারেন্স। সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডাকটিভ ইনফারেন্স। 6 নম্বর প্রশ্নটা, দ্য ক্লাসিফিকেশন মেথড ইন হুইচ the upper limit of interval is same as of lower limit class interval is called। এই যে আপার ক্লাস লিমিট এবং লোয়ার ক্লাস লিমিটের মধ্যে যে ইন্টারভাল, এটাকে বলা হয়ে থাকে, অপশন হতে পারছে এক্সক্লুসিভ মেথড, ইনক্লুসিভ মেথড, মিড পয়েন্ট মেথড নাকি রেশিও মেথড। সঠিক উত্তর হয়ে যাবে এক্সক্লুসিভ মেথড। নেক্সট কোয়েশ্চেন, ইন ডেপথ স্টাডি অফ অ্যান ইউনিট ফ্রম দ্য বিগিনিং টু এন্ড ইজ কল্ড। শুরু এবং শেষ পর্যন্ত কোনো একটা স্টাডির যে ইউনিট, কোনো একটা ইউনিটের যে গভীরে যে পড়াশোনা বা তার যে অন্তরিক্ষে পৌঁছানো, এটাকে কি বলা হয়ে থাকে? অপশন তো বলছে কেস স্টাডি মেথড, হিস্টোরিক্যাল মেথড, অ্যানালাইটিক্যাল মেথড নাকি নান অফ দ্য অ্যাবভ। সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে কেস স্টাডি মেথড। দ্য ফার্স্ট স্টেপ অফ রিসার্চ ইজ, ফার্স্ট স্টেপ রিসার্চের কী হবে? অপশন হতে বলছে সিলেক্টিং আ প্রবলেম, searching for a problem, finding a problem, identifying a problem. First step obviously absolutely correct answer হয়ে যাবে identifying a problem. Next one is the main characteristics of scientific research is, option হতে হচ্ছে empirical, experimental না theoretical, all of the above. মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্টিফিক রিসার্চ, বিজ্ঞানসম্মতভাবে গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রধান যেটা বৈশিষ্ট্য, অবভিয়াসলি সেটা হচ্ছে এম্পেরিক্যাল, অভিজ্ঞতার ব্যাপার যেটা, সেটার উপর ডিপেন্ড করে, এম্পেরিক্যাল হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট ওয়ান ইজ
ফিল্ড ওয়ার্ক বেসড রিসার্চ ইজ ক্লাসিফাইড অ্যাজ, ফিল্ড ওয়ার্কটা কী করে, অবভিয়াসলি আগের যেটা উত্তর সেমভাবেই এটাও হয়ে যাবে। ফিল্ড ওয়ার্ক হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক হয়ে থাকে কী ধরনের রিসার্চের ক্লাসিফাইড, এটা কোন শ্রেণীবিভক্তের মধ্যে পড়ে, এম্পিরিক্যাল, এক্সপেরিমেন্টাল, নাকি বায়োগ্রাফিক্যাল, না হিস্টোরিক্যাল। সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। নেক্সট কোয়েশ্চেন হয়ে যাবে, আমরা দেখে নেব, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেথডস ইজ জেনারেলি ইউজড ইন কোয়ালিটেটিভ স্যাম্পলিং। কোয়ালিটেটিভ স্যাম্পলিংয়ের মধ্যে কোনটি জেনারেলি ব্যবহার করা হয়ে থাকে, যে পদ্ধতিটা, র্যান্ডম ডিজিট ডায়ালিং, নাকি কোয়ার্টার স্যাম্পলিং, নাকি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, না সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সঠিক উত্তর হয়ে যাবে এটা কোটা। একটা নিম্নলিখিত মধ্যে যে পদ্ধতিতে সাধারণভাবে কোয়ালিটেটিভ স্যাম্পলিং ব্যবহার করা, সেটা হচ্ছে কোটা স্যাম্পলিংটা। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ মেথড অফ ডাটা কালেকশন। কোনটি ডাটা কালেকশনের পদ্ধতি নয়, সেটা কোয়েশ্চেনারি, শিডিউল, এক্সপেরিমেন্ট না অবজারভেশন। অবশ্যই ডাটা কালেকশনের জন্য কোয়েশ্চেনারি বা শিডিউল এবং অবজারভেশন এগুলি দরকার রয়েছে, কিন্তু এক্সপেরিমেন্টের খুব একটা দরকার পড়ে না। অপশন সি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব, কারণ এবং প্রভাব পর্যবেক্ষণের মাধ্যমে কজ অ্যান্ড এফেক্ট, এটা সামাজিক ঘটনা ব্যাখ্যা করা যেতে পারে এই অনুমানে যে গবেষণা পদ্ধতিটি সর্বোত্তম কি। যখন কোনো একটা কজ এবং এফেক্ট এটা পর্যবেক্ষণের মাধ্যমে সামাজিক ঘটনা ব্যাখ্যা করা যেতে পারে এই অনুমানে যে গবেষণা পদ্ধতিটি সর্বোত্তম, অপশনেতে বলছে পজিটিভিজম, ইন্টারপ্রিটেশন, কোয়ালিটেটিভ, নাকি নান অফ দ্য অ্যাবভ। অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হবে পজিটিভিজম। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ব্যাখ্যামূলক গবেষণার বা এক্সপ্ল্যানেটরি রিসার্চ, ব্যাখ্যামূলক এক্সপ্ল্যানেটরি রিসার্চ একটি রূপ যেখানে গবেষক তাত্ত্বিক মডেল বা থিওরিটিক্যাল যে মডেল তৈরি করেন এবং মডেলটি কতটা ভালোভাবে ডাটার সাথে মানানসই তা নির্ধারণ করতে মডেলটিকে পরীক্ষিত করেন, সেটা হচ্ছে কজাল মডেলিং, প্রেডিক্টিভ রিসার্চ, না ডেসক্রিপটিভ রিসার্চ, নাকি এক্সপ্ল্যানেটরি রিসার্চ। সঠিক উত্তরটি হয়ে যাবে কজাল বা ক্যাউজাল মডেলিং। নেক্সট হচ্ছে পরীক্ষামূলক গবেষণার যে প্রক্রিয়াটির প্রয়োজন নেই। অপশন এতে বলছে অবজারভেশন, অবশ্যই প্রয়োজন রয়েছে। তবে হচ্ছে কন্ট্রোলিংয়ের প্রয়োজন রয়েছে, রেফারেন্স কালেকশনের, আচ্ছা, ম্যানিপুলেশন অ্যান্ড রিপ্লিকেশন, পরীক্ষামূলক গবেষণার যে প্রক্রিয়াটির প্রয়োজন নেই। এখানে রেফারেন্স কালেকশনের প্রয়োজন নেই, অবজারভেশন, ম্যানিপুলেশনস অ্যান্ড রেপ্লিকেশনের প্রয়োজন এবং কন্ট্রোলিংয়ের প্রয়োজন রয়েছে। গবেষণার মান ও বিচার করা হয়ে থাকে। রিলেভেন্স অফ দ্য রিসার্চ, অপশন এ। অপশন বিতে বলছে মেথোডোলজি অ্যাডাপ্টেড ফর কন্ডাক্টিং দ্য রিসার্চ, ডেপথ অফ রিসার্চ, নাকি এক্সপিরিয়েন্স অফ দ্য রিসার্চার। সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে গবেষণার মান বা কোয়ালিটি অফ রিসার্চের বিচার করা হয়ে থাকে তার মেথোডোলজি অ্যাডাপ্টেড ফর দ্য কন্ডাক্টিং দ্য রিসার্চের ওপর, এটার মধ্য দিয়ে আর কি। যে কোনো গবেষণার গভীরতা বা ডেপথ এটা বিচার করা যায়। দ্য টাইটেল অফ দ্য রিসার্চ একদমই নয়। অবজেক্টিভ অফ দ্য রিসার্চ, আচ্ছা, টোটাল এক্সপেন্ডিচার অফ দ্য রিসার্চ, নাকি ডিউরেশন, খরচের উপরে অতটা দায়বদ্ধতা নেই। ডিউরেশন অফ দ্য রিসার্চ এটাও কোনো খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু অবশ্যই কোনো একটা রিসার্চের ডেপথ বা গবেষণার যে সঠিক কথা সেটা নিরূপণ করা হয় তাকে অবজেক্টিভ, এই গবেষণার গভীরতা বিচার করা হয় অবজেক্টিভ অফ দ্য রিসার্চের ওপর। যে গবেষণা অতীতের অধ্যয়নের সাথে নতুন তথ্য অনুসন্ধান করা হয় তাকে বলা হয়, অপশন এতে বলতে ফিলোসফিক্যাল রিসার্চ, হিস্টোরিক্যাল রিসার্চ, মেথোলজিক্যাল রিসার্চ, নাকি কন্টেন্ট অ্যানালাইসিস। সঠিক উত্তর হয়ে যাবে হিস্টোরিক্যাল রিসার্চ। নেক্সট, নিচের কোনটি গবেষণা পদ্ধতি মেথড অফ রিসার্চ নয়। আচ্ছা, গবেষণার কোনটি মেথড নয়? সার্ভে অবশ্যই একটি মেথড, অবজারভেশন একটি মেথড, হিস্টোরিক্যাল একটি মেথড এক্ষুনি বললাম, তাহলে ফিলোসফিক্যাল কোনো মেথড নয় গবেষণার ক্ষেত্রে। নেক্সট, গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি বা সায়েন্টিফিক মেথডের অন্যতম উদ্দেশ্য কি? ইমপ্রুভ ডেটা ইন্টারপ্রিটেশন, নাকি এলিমিনেট স্পোরিয়াস রিলেশনস, নাকি কনফার্ম ট্রায়াঙ্গুলেশন, নাকি ইন্ট্রোডিউস নিউ ভ্যারিয়েবলস। সঠিক উত্তর হয়ে যাবে অন্যতম উদ্দেশ্য হচ্ছে ডেটা যেটা সেটার ইমপ্রুভ এবং ইন্টারপ্রিটেশন হচ্ছে গবেষণার, বিজ্ঞানসম্মত গবেষণার একটি অন্যতম উদ্দেশ্য হলো ইমপ্রুভ ডেটা ইন্টারপ্রিটেশন। নেক্সট আমরা দেখে নেব নিচের কোনটি উন্নয়ন গবেষণা, ডেভেলপমেন্ট রিসার্চ বিভাগে শ্রেণীবদ্ধ কোনটি? অপশন এতে বলছে ফিলোসফিক্যাল রিসার্চ, অ্যাকশন রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, নাকি অল অফ দ্য অ্যাবভ। যেটা উন্নয়ন গবেষণা বিভাগে শ্রেণীবিভক্ত
সেটা হচ্ছে অ্যাকশন রিসার্চ হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ফেনোমেনোলজি শব্দটি কোন প্রক্রিয়াটির সাথে যুক্ত? অপশন হতে বলছে কোয়ালিটেটিভ রিসার্চ, ফেনোমেনোলজি এই শব্দটি যে প্রক্রিয়ার সাথে যুক্ত কোয়ালিটেটিভ রিসার্চ, কোরিলেশনাল স্টাডি, অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স নাকি প্রবাবিলিটি স্যাম্পলিং। সঠিক উত্তরটি হয়ে যাবে কোয়ালিটেটিভ রিসার্চ, যেটা আমাদের গুণগত যে গবেষণা সেটাই হচ্ছে ফেনোমেনোলজি শব্দটি এই প্রক্রিয়ার সাথে যুক্ত। কোন ধরনের গবেষণার কারণ ও প্রভাব সম্পর্কে অস্তিত্ব সম্পর্কে সবচেয়ে শক্তিশালী প্রমাণ প্রদান করতে পারে? নন এক্সপেরিমেন্টাল রিসার্চ, হিস্টোরিক্যাল রিসার্চ নাকি ডেসক্রিপটিভ রিসার্চ। কোনো ধরনের গবেষণার কারণ এবং প্রভাব সম্পর্কে অবশ্যই সেটা জানতে পারা যায়, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ থেকে। অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। সাধারণত শিক্ষক মানে টিচার্স, পরামর্শদাতা অর্থাৎ কাউন্সিলার্স অ্যান্ড অন্যান্য পেশাদারদের আদার্স প্রফেশনালস দ্বারা তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং বিশেষভাবে স্থানীয় সমস্যা সমাধানের সহায়তা করার জন্য যে ধরনের গবেষণা করা হয় তাকে বলা হয়ে থাকে, অর্থাৎ টিচার্স, কাউন্সিলার্স এবং প্রফেশনালসদের উত্তর দেওয়ার জন্য এবং বিশেষভাবে স্থানীয় সমস্যা সমাধানের করার জন্য যে ধরনের গবেষণা করা হয় তাকে কী বলা হয়? অপশনে তো বলছে অ্যাকশন রিসার্চ, বেসিক রিসার্চ, প্রেডিক্টিভ রিসার্চ নাকি লঙ্গিটিউডিনাল রিসার্চ। সঠিক উত্তর হয়ে যাবে অ্যাকশন রিসার্চ। নেক্সট, নিম্নলিখিত কোনটি একটি নির্দেশাত্মক কৌশল যার মাধ্যমে মিশ্রিত বা ব্লেন্ডেড পদ্ধতিতে পঠন পাঠন করানো হয় যাতে শিক্ষার্থীরা গৃহে তাদের পাঠ সম্পূর্ণ করে এবং ক্লাস চলাকালীন পাঠ সংক্রান্ত সক্রিয় সমস্যা সমাধান আলোচনা করে? এটাকে কী বলা হয়? ভার্চুয়াল ক্লাসরুম, গুগল ক্লাসরুম, ফ্লিপড ক্লাসরুম নাকি হাইব্রিড ক্লাসরুম। এটা এর আগের বছরের যে সেট পরীক্ষা হয়েছে সেখানে এই কোয়েশ্চেনটা এসেছিল। সঠিক উত্তরটি হয়ে যাবে যেটা ফ্লিপড ক্লাসরুম হয়ে যাবে, মানে যেখানে একটা মিশ্রিত পদ্ধতিতে পঠন পাঠন করানো হয় এবং শিক্ষার্থীরা গৃহের পাঠ সম্পূর্ণ করে এবং ক্লাস চলাকালীন পঠন পাঠন সক্রিয় সমস্যার সমাধানে আলোচনা করে, এটাই হচ্ছে ফ্লিপড ক্লাসরুম। নেক্সট কোয়েশ্চেন, ক্লাসরুম বা শ্রেণীকক্ষের উদ্দেশ্যে সামাজিক দক্ষতা নির্ধারণের নিম্নলিখিত কোন বিকল্পটি অধিক গ্রহণযোগ্য? অপশন হতে হচ্ছে চেকলিস্ট, বি হচ্ছে রেটিং স্কেল, সি হচ্ছে নিউমেরিক্যাল স্কেল, ডি হচ্ছে রুব্রিক্স। সঠিক উত্তর হয়ে যাবে যখন ক্লাসরুম বা শ্রেণীকক্ষের উদ্দেশ্য সামাজিক দক্ষতা নির্ধারণে সম্মিলিত হয়, নিম্নলিখিত যে বিকল্পটি অধিক গ্রহণযোগ্য হয় ক্লাসরুম বা শ্রেণীকক্ষের উদ্দেশ্য সামাজিক দক্ষতা নির্ধারণে, সেটা হচ্ছে রুব্রিক্স হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সেই মূল্যায়নের প্রকার যার মাধ্যমে শিক্ষার্থীর শিখন প্রক্রিয়াকে নিরীক্ষণ করা যায়? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সেই মূল্যায়ন প্রকার যার মাধ্যমে কি করা যায়? শিক্ষার্থীর যে শিখন অর্থাৎ তার যে লার্নিং প্রসেস সেটা নিরীক্ষণ করা যায়। অপশন তো হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন, ফর্মেটিভ ইভ্যালুয়েশন, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন নাকি অ্যাসিমিলেট ইভ্যালুয়েশন। সমষ্টিগত মূল্যায়ন, গঠনগত মূল্যায়ন, অর্থাৎ এটা একটা যখন শিক্ষার্থীরা তারা শেখে যে প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ তারা শিখছে, অবশ্যই সেটা হয়ে যাবে আমাদের ফর্মেটিভ বা গঠনগত মূল্যায়নের মাধ্যমে। সেই মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষণ প্রক্রিয়াকে কেমনভাবে শিখছে বা কতটা শিখছে সেটাকে ফর্মুলেট করা হয়, ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মাধ্যমে সেটাকে অ্যাকোমোডেট করা হয় বা সেটাকে ডায়াগনস্ট করা হয়ে থাকে। নেক্সট হয়ে যাবে, আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হলো একটি উদ্ভাবনী মাধ্যম যা শিক্ষকদের সাহায্য করে ছাত্রছাত্রীদের কোনো বৈদ্যুতিন যাত্রা বা ভার্চুয়াল জার্নিতে এবং ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড ট্রিপসের অভিজ্ঞতা দিতে? অপশন এতে বলছে গুগল ক্লাসরুম নাকি গুগল এক্সপেডিশন নাকি গুগল ভার্চুয়াল ট্যুর নাকি অপশন ডিতে বলছে MS ক্লাসরুম এক্সপেডিশন। সঠিক উত্তরটি হয়ে যাবে গুগল এক্সপেডিশন, যেটা কী করে ছাত্রছাত্রীদের কোনো একটা বৈদ্যুতিন যাত্রা বা ভার্চুয়াল জার্নিতে ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড ট্রিপসের অভিজ্ঞতা দেয়, সেটা হচ্ছে গুগল এক্সপেডিশন। নেক্সট হচ্ছে ক্লাসরুম কনস্ট্রাকটিভিটিজম বা গঠনমূলক কাজকে এইভাবে বর্ণনা করা যেতে পারে। অপশন এ বলছে টিচার ফোকাসড, মানে যে ক্লাসটি শিক্ষক কেন্দ্রিক, নাকি
স্টুডেন্ট বা চাইল্ড সেন্ট্রিক অর্থাৎ স্টুডেন্ট ফোকাসড অবভিয়াসলি সঠিক উত্তর হয়ে যাবে গঠনমূলক কাজকে এইভাবে বর্ণনা করে ক্লাসরুমের কনস্ট্রাকটিভিটিজম মানে হচ্ছে যে ক্লাসটা অবভিয়াসলি ছাত্রছাত্রী কেন্দ্রিক, চাইল্ড সেন্ট্রিক বা স্টুডেন্ট সেন্ট্রিক বা স্টুডেন্ট ফোকাসড হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। কোনো একটি এস্টিমেট বা অনুমেয় ও পপুলেশন বা জনসংখ্যার প্যারামিটারের মধ্যে যে ভ্রান্তি তাকে বলা হয়, এটাকে কি বলা হয় থাকে, যখন কোনো একটা জনসংখ্যার প্যারামিটারের মধ্যে যে ত্রুটি বা এরর থাকে সেটাকে ফর্মুলা এরর, স্যাম্পলিং এরর, নন স্যাম্পলিং এরর নাকি কমন মেথড বায়াস বলা হয়ে থাকে। এইটি সঠিক উত্তর হয়ে যাবে আমাদের যেটা, সেটা হচ্ছে নমুনা সূচক ভ্রান্তি। এক্সট্রিমলি সরি ফ্রেন্ডস। আচ্ছা, নমুনা সূচক ভ্রান্তি বা স্যাম্পলিং এরর হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব, যখন কোনো জনগোষ্ঠীর সংখ্যার মধ্যে ক্রমান্বয়তা অর্থাৎ যে কনসিকুয়েন্সলি দেখা যায় তখন কোন পদ্ধতির মাধ্যমে খুব সঠিকভাবে সেই জনগোষ্ঠীকে সংখ্যাগতভাবে নির্ণয় করা সম্ভব হয়। অপশন হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং, বি হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং নাকি স্যাম্পল র্যান্ডম স্যাম্পলিং। সঠিক উত্তর হয়ে যাবে যখন একটা ক্রমান্বয়তা কনসিস্টেন্টলি বা কনসিকুয়েন্টলি বা আমাদের রেসপেক্টিভলি এগুলি হয়ে যাবে তখন সেটার ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে সিস্টেম্যাটিক স্যাম্পলিং। অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন ইজ কোনো ব্যক্তি সংযোগ স্থাপন যেটা এবং কমিউনিকেশনকে সংযোগ স্থাপন বা কমিউনিকেশনকে রেট্রিক বলে অভিহিত করেছেন। অপশন এ বলছে সক্রেটিস, বি হচ্ছে কার্ল মার্কস, সি হচ্ছে অ্যারিস্টটল, ডি হচ্ছে নাম চমস্কি। সঠিক উত্তর হয়ে যাবে রেট্রিক বলেছেন কমিউনিকেশনকে অ্যারিস্টটল। নেক্সট, মূল্যায়নের সবচাইতে কার্যকারী পদ্ধতির নাম কি? অপশন তো বলছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। অবভিয়াসলি এটা অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশন এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, ধারাবাহিক এবং বিস্তৃত মূল্যায়ন। নেক্সট, যে পদ্ধতিতে এক প্রজন্মের মানুষ হতে পরবর্তী প্রজন্মের মানুষের মধ্যে জ্ঞানের সঞ্চালনের মধ্য দিয়ে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি সম্বন্ধে জানতে পারি সেই পদ্ধতিকে কি বলা হয়? একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা একটা প্রজন্ম একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনের মধ্যে যে জ্ঞানের সঞ্চালন হয় সেই সংস্কৃতি সম্বন্ধে আমরা জানতে পারি একটা সংস্কৃতি থেকে আরেকটা সংস্কৃতি, এই পদ্ধতিকে কি বলা হয়? অপশন এতে বলছে এটাকে অ্যাকালচারেশন বলা হয়, বিতে হচ্ছে এনকালচারেশন বলা হয়, সিতে হচ্ছে ইন্টারকালচারেশন বলা হয় নাকি অ্যাসিমিলেশন বলা হয়? অ্যাসিমিলেশন হবে না, ইন্টারকালচারেশন হবে না বা অ্যাকালচারেশন হবে না। সঠিক উত্তর হয়ে যাবে যেমন একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মের জ্ঞানের সঞ্চালন বা সংস্কৃতির যে নিজস্ব সংস্কৃতি সম্বন্ধে জানতে পারা যায় এটাকে বলা হয় এনকালচারেশন। অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট, রেড ডেটা বুক যেটা বিপন্ন প্রজাতির তালিকা গ্রন্থনের দায়িত্বে কোন সংস্থা কাজ করে? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নাকি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার নাকি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড? যেটা সঠিক উত্তর হয়ে যাবে রেড ডেটা বুক বা গ্রেট ডেটা বুক। এই যে ডেটা বুকগুলি ঘোষণা করে বা যেগুলো হচ্ছে বিপন্ন প্রায় সেই প্রজাতি সম্পর্কে যে যারা দায়িত্ব এগুলিকে ঠিক করে কোন প্রজাতি কোন পর্যায়ের মধ্যে রয়েছে, রেড, গ্রিন না ব্লু, গ্রে, এই যে ব্যাপারগুলি রয়েছে এটা কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশনস অফ নেচার অর্থাৎ IUCN এই সংস্থা নির্ধারণ করে থাকে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, একটি কম্পিউটারের মনিটরে পিক্সেল হচ্ছে মূলত কি? অপশন তো বলছে সার্কেল, বি হচ্ছে এটা রম্বাস নাকি ট্রায়াঙ্গল নাকি স্কোয়ার? অবভিয়াসলি পিক্সেলগুলি যে আকৃতিতে হয়ে থাকে সেটা হচ্ছে একটি স্কোয়ার বা বর্গাকারের হয়ে থাকে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2022 এর বৈশিষ্ট্য নয় কোনটি? অপশন এতে বলছে এটা হয়ে যাবে 10+2 থেকে 5+, মানে আগে যে 10+2 আমাদের মাধ্যমিক তারপরে 10+2 মানে উচ্চতর মানের যে শিক্ষা ছিল সেটা এখন বর্তমানে ভেঙে এরকম আকারে করা হচ্ছে 5+3+3+4, একদম ঠিক রয়েছে। 2 নম্বরটা বলছে স্নাতক পর্যায়ে একাধিক প্রস্থান বিকল্প অর্থাৎ মাল্টিপল এক্সিট অপশনস ইন ইউজি প্রোগ্রাম, অর্থাৎ 1 বছরের গ্র্যাজুয়েশন করলে 1 বছরের ডিগ্রি, 2 বছর পরে 2 বছর, 3 বছর, 3 বছর, 4 বছর, এই যে 4 বছরের মধ্যে এইভাবে মাল্টিপল এক্সিট করা হয়েছে, অর্থাৎ যে বছরে ত্যাগ করবে পড়াশোনা সেই বছরের ডিগ্রি সে পাবে আন্ডার গ্র্যাজুয়েট হিসাবে।
বহুভাষিক নির্দেশ এবং অধ্যয়ন অর্থাৎ মাল্টিলিঙ্গুয়াল ইনস্ট্রাকশনস অ্যান্ড লার্নিং, অর্থাৎ বহুভাষিক নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ বিভিন্ন ভাষাতে বিভিন্ন অধ্যয়ন এবং যার নির্দেশনা কিন্তু রয়েছে এই আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2023, অর্থাৎ 1 নম্বর A, B, C তিনটেই কারেক্ট। তাই কোনটা বৈশিষ্ট্য নয়, অবভিয়াসলি অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 3 বছরের স্নাতকোত্তর পাঠ্যক্রম, এটা কিন্তু বর্তমানে নিউ এডুকেশন পলিসি অফ এডুকেশনের ক্ষেত্রে নেই। নেক্সট কোয়েশ্চেন, ভারতবর্ষ অনেকগুলি রাজ্যের সমষ্টি, ইন্ডিয়া ইজ দ্য ইউনিয়ন, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি এই বক্তব্যটি স্পষ্টভাবে উল্লেখ করেছে? অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের কোন ধারায় ইন্ডিয়া দ্যাট ইজ ভারত বা ইন্ডিয়া ইজ আ ইউনিয়ন অফ স্টেটস এই কথাটি রয়েছে? সেটা হচ্ছে আমাদের আর্টিকেল 1-এর রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এখানে আর কিছু বলে দিই, প্রিএমবেল রয়েছে, প্রস্তাবনা রয়েছে, ভারতের যেটা হচ্ছে প্রস্তাবনা নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে, যেটা কোনো ধারাতে নয়, কিন্তু এটাকে মুখবন্ধ বা প্রিফেস বলা হয়ে থাকে কনস্টিটিউশনে, এটি ইউএসের কাছ থেকে নেওয়া হয়েছে। এবং অনুচ্ছেদ 13, এটা হচ্ছে একটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে, যেটা 12 থেকে আমাদের 35 নম্বর ধারার মধ্যে রয়েছে মৌলিক অধিকারগুলি। ভারত সরকারের আইন যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে ভারতবর্ষের সংবিধানের বেশিরভাগ অংশগুলি কিন্তু নেওয়া আছে, যে ফর এক্সাম্পল রাজ্যপাল, গভর্নর এগুলি। আচ্ছা নেক্সট আমরা দেখে নেব, নিচের প্রদত্ত কোন বিশ্ববিদ্যালয়টি 1857 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত প্রথম 3টে বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত নয়? আচ্ছা 1857 সালে যে বিশ্ববিদ্যালয় 3টি প্রতিষ্ঠিত হয়েছিল, সবথেকে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে কলকাতা, তারপরে বোম্বে, তারপরে মাদ্রাস, এই 3টে বিশ্ববিদ্যালয় কিন্তু 1857 সালে তৈরি হয়েছিল। 1854 সালে উডসের ডেসপ্যাচের যে নীতি নির্ধারণ, তার ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়গুলি লর্ড ক্যানিংয়ের শেষ গভর্নর জেনারেল, প্রথম ভাইসরয়ের আমলে এগুলি তৈরি হয়েছিল। এবং একই সাথে মনে রাখতে হবে তখন দিল্লি বিশ্ববিদ্যালয় কিন্তু ছিল না, তাই উত্তর হয়ে যাবে 1857 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত 3টে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেটি তালিকাভুক্ত নয় সেটি আমাদের হয়ে যাবে দিল্লি। নেক্সট, কমিউনিকেশনের ক্ষেত্রে ভাষা কি? একটি নন ভার্বাল, অবভিয়াসলি নয়, ভার্বাল যদি না হয়ে থাকে তাহলে কী করে হবে কমিউনিকেশনটা, যদিও অন্যান্য রয়েছে, কিন্তু এইখানে অপশন অনুযায়ী দেখে নেব। একটি সিম্বলিক কোড, আচ্ছা একটি আইকনিক কোড। আচ্ছা অবভিয়াসলি যদি ভার্বাল থেকে থাকে কমিউনিকেশনের ক্ষেত্রে বাকি অপশনগুলি বাধা পড়ে যায় বা সেগুলি চাপা পড়ে যায়, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে দ্যাট ইজ আ ভার্বাল কোড, কমিউনিকেশন ইজ আ ভার্বাল কোড। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন গবেষণা পদ্ধতি নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, কন্ট্রোলড অবজারভেশন এর উপর ভিত্তি করে নির্ধারিত হয়? অপশন এতে বলছে হিস্টোরিক্যাল, অপশন বি হচ্ছে ফিলোসফিক্যাল, অপশন সি হচ্ছে ডেসক্রিপটিভ, নাকি ফিল্ড। কোনো কিছু একটা গবেষণা করার ক্ষেত্রে যদি সেই ক্ষেত্রটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, অর্থাৎ ফিল্ড যেটা সেটাই হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ক্ষেত্রভিত্তিক গবেষণা হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। কন্ট্রোলড অবজারভেশনের উপর ভিত্তি করে যেটা নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস SDGs এটার কটি লক্ষ্য রয়েছে? এটা যেটা 2016 থেকে যেটা আমাদের 2030 সাল পর্যন্ত যে সাস্টেনেবল গোলস ডেভেলপমেন্ট গোলসের 17টি নিয়ন্ত্রক বা এর যে লক্ষ্যগুলি রয়েছে মোট 17টি। অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট, ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক যেটা NKM, যা ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইউনিফাইড হাই স্পিড নেটওয়ার্ক ব্যাকবোন দেয়, তার পূর্ণরূপ, অর্থাৎ NKN এর ফুল ফর্ম জানতে চেয়েছে, যেটা হচ্ছে অপশন ডি ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক, ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। কোন সময়ে ভারতবর্ষে গুরুকুল প্রথার শিক্ষা প্রদানের বিকাশ হয়? অপশন এতে বলছে বেদ উপনিষদ কালে, বি হচ্ছে মৌর্যকালে, সি হচ্ছে কুষাণ কালে, ডি হচ্ছে গুপ্তকালে। সঠিক উত্তর হয়ে যাবে বেদ এবং উপনিষদের কালে হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। এই সময় গুরুকুল প্রথার শিক্ষা প্রদানের বিকাশ হয়েছিল। নেক্সট, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? ভূমিকম্প মাপার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ, এবং ভূমিকম্প মাপার জন্য যে স্কেলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিক্টার স্কেল। সঠিক উত্তর হয়ে গেল এক্ষেত্রে সিসমোগ্রাফ। নেক্সট হচ্ছে যে প্রোটোকল ব্যবহার করে ডিস্ট্রিবিউটেড কালেকটিভ কোলাবোরেটিভ এবং হাইপার মিডিয়া ডেটা কমিউনিকেশন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে, তা হলো যখন ডিস্ট্রিবিউটেড কোলাবোরেটিভ এবং হাইপার মিডিয়া ডেটা কমিউনিকেশন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW এতে, তা হলো FTP, DNS, HTTP নাকি
আর লগ ইন। সঠিক উত্তর হয়ে যাবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। নেক্সট, শিক্ষার চূড়ান্ত ফলাফলের ক্রমকে বলা হয় থাকে সামেটিভ ইভ্যালুয়েশন। অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস। ইন্টারনেট পরিষেবা মোবাইলের একটি নোড হতে অন্য নোডগুলিতে যেটা বেতার মাধ্যম ব্যবহার করার প্রযুক্তির নাম হচ্ছে যেটা ব্লুটুথ, জিগবি, ব্রডব্যান্ড নাকি হটস্পট। যখন একটা মোবাইল থেকে অন্য মোবাইলের ইন্টারনেট পরিষেবার মাধ্যমে মোবাইলের যে নোড ব্যবহার করা হয় ওই নোডগুলি বেতারের মাধ্যমে ব্যবহারের প্রযুক্তির নাম হচ্ছে যেটা সেটা হচ্ছে হটস্পট। নেক্সট হচ্ছে দর্শন শাস্ত্রের কোন শাখা বাস্তববাদের প্রকৃতির বিষয় নিয়ে অনুসন্ধান করে? দর্শন শাস্ত্রের যে শাখা বাস্তববাদে বা রিয়েলিজমের সাথে অনুসন্ধান করে সেটা হচ্ছে অন্টোলজি। অপশন ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। জলজ উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তির কারণ কি? নাইট্রোজেনের মাত্রা হ্রাস, ক্লোরিনের মাত্রা হ্রাস নাকি অক্সিজেনের মাত্রা হ্রাস, ওজনের মাত্রা হ্রাস। সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অক্সিজেনের মাত্রা হ্রাস, অক্সিজেন ডিপ্লেশন হয়ে যাবে জলজ প্রাণী এবং উদ্ভিদদের বিলুপ্তির অন্যতম প্রধান কারণ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শিক্ষাদানের কার্যকারিতা মূল্যায়নের জন্য সবচেয়ে উপযুক্ত মানদণ্ড? শিক্ষার পরিণতি, পাঠ্যক্রমের পরিসমাপ্তি, পঠন পাঠনের সামগ্রিক পরিধি, ব্যাপ্তি নাকি শিক্ষাদানের সহায়িকার ব্যবহার? কোনটি শিক্ষাদানের কার্যকারিতা মূল্যায়নের সবচেয়ে উপযুক্ত মানদণ্ড? সেক্ষেত্রে হচ্ছে লার্নিং আউটকাম, শিক্ষার পরিণতি হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। শব্দ এই মাত্রার অধিক যেটা সেটা হচ্ছে যত ডেসিবেলের ওপরে গেলে সাধারণত শব্দ দূষণ ধরা হয়। 80 থেকে 100, 50 থেকে 60, 45 থেকে 75 নাকি 40 থেকে 65? এটা সঠিক উত্তর হয়ে যাবে যেটা 80 থেকে বা 80 ডেসিবেলের উপরে বা 80 থেকে 100 ডেসিবেল। গবেষণা পদ্ধতি বলতে আমরা বুঝি তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের পদ্ধতি নাকি গবেষণা এবং গবেষণার প্রতিবেদন লেখার নিয়মাবলী নাকি গবেষণা বিশ্লেষণের নির্দিষ্ট পদ্ধতি, তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং ব্যাখ্যা তাত্ত্বিক দৃষ্টান্ত। গবেষণা পদ্ধতি বলতে বোঝানো হয় যেটা সেটা হচ্ছে গবেষণা পদ্ধতি হচ্ছে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের পদ্ধতি, তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের পদ্ধতি। পেডাগজি বলতে আমরা কি বুঝি? শিক্ষাদানের পদ্ধতি, শিক্ষাদানের জন্য জরুরি তথ্য, শিক্ষাদানের তত্ত্ব চর্চা, শ্রেণীকক্ষের কার্যক্রম অনুশীলন। সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষাদানের তত্ত্ব এবং চর্চা হচ্ছে পেডাগজি বা পেডাগগি। নিজের কোন প্রতিষ্ঠান বা সংস্থা বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবুক, ইউনিভার্সিটিজ হ্যান্ডবুক প্রকাশ করে? অপশন এ হচ্ছে ইউনিভার্সিটিজ গ্র্যান্টস কমিশন ইউজিসি নাকি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ নাকি ইন্টার ইউনিভার্সিটি সেন্ট্রেস নাকি সেন্ট্রাল ইউনিভার্সিটি বোর্ড অফ এডুকেশন। সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ দ্বারা ইউনিভার্সিটিজ হ্যান্ডবুক প্রকাশ করে থাকে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে ভারতে উচ্চশিক্ষা সংক্রান্ত প্রথম নীতি প্রধান হিসাবে বিবেচনা করা হয়? ম্যাকৌলেস মিউটিনিস, এলফিনস্টোন রিপোর্ট, উডস ডেসপ্যাচ নাকি নান অফ দ্য অ্যাবভ? উচ্চশিক্ষা সংক্রান্ত প্রথম নীতি নির্ধারণ যেটা সেটা হচ্ছে উডসের ডেসপ্যাচ, যেটা 1854 সালে হয়েছিল। নিচের কোনটি 10+2+3 পূর্বসূরি বা এটা কোন কমিশনের রিপোর্ট? এটা হয়ে যাবে স্যাডলার কমিশন বা কলকাতা ইউনিভার্সিটির যে কমিশন সেটা হচ্ছে 10+2+3 পূর্বসূরি হচ্ছে স্যাডলার কমিশন। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন নামে পরিচিত? অপশন এ হচ্ছে স্যাডলার কমিশন, বি হচ্ছে কোটারি কমিশন, সি হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। সঠিক হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, যেটা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সেটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, যেটা হচ্ছিল 1948 সালে। নেক্সট হচ্ছে নিচের কোন কমিশনের প্রতিবেদনের শিরোনামে শিক্ষা এবং জাতীয় উন্নয়নের প্রতিবেদন এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট রিপোর্ট এটা রয়েছে? সেটা হচ্ছে অপশনের স্যাডলার কমিশন, কোটারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন নাকি কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে যেটা জাতীয় উন্নয়নের প্রতিবেদন যেটা বলা রয়েছে শিক্ষার শিরোনামের ক্ষেত্রে সেটা হচ্ছে কোঠারি কমিশন, যেটা 1964 থেকে 66 সালে হয়েছিল। নেক্সট হচ্ছে নিচের কোন প্রতিষ্ঠান বা সংস্থা বিশ্ববিদ্যালয় হ্যান্ডবুক, রিপিট কোয়েশ্চেন তো আরেকবার বলে দিই উত্তরটাই, অ্যাসোসিয়েশন অফ দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটি। নেক্সট হচ্ছে কোন বছর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হয়ে যাবে সঠিক উত্তর হচ্ছে 1925 সালে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, বর্তমানে ভারতবর্ষের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টি? 45, 49, 56 না 60? সঠিক উত্তর হয়ে যাবে 56টি। নেক্সট, শিক্ষা প্রদানের জন্য কেন্দ্রীয় ক্যাম্পাস, সেন্ট্রাল ক্যাম্পাস রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলিকে বলা হয়ে থাকে সেন্ট্রাল ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটিজ, ওপেন ইউনিভার্সিটিজ নাকি রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিজ? সঠিক উত্তর হয়ে যাবে সেন্ট্রাল ইউনিভার্সিটিজ। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে
ভর্তির কোন পদ্ধতি প্রাচীনকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রচলিত ছিল? অপশন এতে বলছে এন্ট্রান্স এক্সামিনেশন, ইন্টারভিউ, গুড অ্যাকাডেমিক ক্রেডেনশিয়াল, নাকি পেয়ার ডিসকাশন। সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে আমাদের এন্ট্রান্স এক্সামিনেশন ছিল। নেক্সট হচ্ছে নিম্নলিখিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কোনটি তান্ত্রিক বৌদ্ধ ধর্মের বিষয়ে বিশেষ প্রশিক্ষণের জন্য বিখ্যাত ছিল? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, নাকি অদন্তপুরী বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি। সঠিক উত্তর হয়ে যাবে তান্ত্রিক ব্যাপারটা ছিল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, নবদ্বীপ, শান্তিপুর, গোপালপুরা তিনটে জায়গায় নিচের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার বিস্তার ছিল? উজ্জয়ন ইউনিভার্সিটি, নদিয়া ইউনিভার্সিটি, জগদ্দলা ইউনিভার্সিটি, নাকি অদন্তপুরী। সঠিক উত্তর হয়ে যাবে নদিয়া ইউনিভার্সিটি। নেক্সট, নিচের কোন বিশ্ববিদ্যালয়ের অনেক বই তিব্বতী ভাষায় অনুবাদ করা হয়েছিল? উজ্জয়ন ইউনিভার্সিটি, নদিয়া ইউনিভার্সিটি, জগদ্দলা ইউনিভার্সিটি, নাকি বিক্রমশিলা ইউনিভার্সিটি। সঠিক উত্তর হয়ে যাবে জগদ্দলা ইউনিভার্সিটি। নেক্সট কোয়েশ্চেন, আমরা যদি 6টি প্রধান বিষয়ের ক্ষেত্র যেমন ধ্বনিতত্ত্ব, ফনেটিক্স এবং আচরণগত জ্ঞান অর্থাৎ রিচুয়ালিস্টিক নলেজ, ব্যাকরণগত অর্থাৎ গ্রামার এবং ব্যাখ্যাশাস্ত্র অর্থাৎ এক্সিগেটিক্স এবং ম্যাট্রিক্স অর্থাৎ ছন্দবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোনমি দেখি, এগুলিকে বলা হয়ে থাকে বেদাঙ্গস, দর্শনস, নাকি পিতক্স, নাকি উপনিষদ। সঠিক উত্তর হয়ে যাবে এগুলি হচ্ছে বেদাঙ্গ বা বেদাঙ্গজ। নেক্সট হয়ে যাবে আমরা দেখে নেব ভারত সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেছিলেন নিম্নলিখিতগুলির মধ্যে কে শূন্য আবিষ্কার করেছিলেন? তিনি হলেন আর্যভট্ট। নেক্সট কোয়েশ্চেন, ফোর্বস ম্যাগাজিন নিচের কোন ভাষাটিকে কম্পিউটার সফটওয়্যারের জন্য সবচেয়ে প্রযুক্ত বা উপযুক্ত ভাষা হিসাবে গণ্য করেছে বা বলা হয়েছে সেখানে ফোর্বস ম্যাগাজিনে? ইংলিশ, জাপানিজ, সংস্কৃত, নাকি রোমান। সঠিক উত্তর হয়ে যাবে সংস্কৃত, যেটি ফোর্বস ম্যাগাজিন আর যে ভাষা কম্পিউটারের সফটওয়্যারের ক্ষেত্রে সবথেকে উপযুক্ত হিসাবে গণ্য করেছে ফোর্বস ম্যাগাজিন। ফোর্বস ম্যাগাজিনের তো হলো। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি ভারতের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়? অপশন এতে বলছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, যেটা হচ্ছে ইগনু। তারপরে আমরা দেখে নেব কী রয়েছে, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, তারপর হচ্ছে বি.আর. আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি, নালন্দা ওপেন ইউনিভার্সিটি। সঠিক উত্তর হয়ে যাবে ইগনু হচ্ছে ভারতবর্ষের সবথেকে বৃহত্তম ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। নেক্সট, জগদ্দলা বিশ্ববিদ্যালয় ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক কালচার অর্গানাইজেশন কোন বছর ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করেছে? 1996, 1999, 2002, নাকি 2005। সঠিক উত্তর হয়ে যাবে 1999 সালে জগদ্দলা ইউনিভার্সিটিকে ইউনেস্কো, যার হেডকোয়ার্টার রয়েছে ফ্রান্সের প্যারিসে, যারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে। নেক্সট, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষণা করেছে ইউনেস্কো যেই বছর, সেটা কোন বছর? 1970, 1975, 1980, না 1989। সঠিক উত্তর হয়ে যাবে তক্ষশিলা ইউনিভার্সিটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দিয়েছিল 1980 সালে। নেক্সট, এবার দেখে নেব VINSE স্ট্যান্ডস ফর, এর ফুল ফর্ম দেখে নেব কিছু, আমরা দেখে নেব যেগুলি সাধারণত সেট পরীক্ষা দিয়ে থাকে কম্পিউটার বা ICT থেকে, যেগুলি অপশন হতে পারছে বায়োনারি অটোমেটিক কম্পিউটার, নাকি বায়োনারি অটোমেটিক কোড, নাকি বেসিক অটোমেটিক কম্পিউটার। সঠিক উত্তর হয়ে যাবে বায়োনারি অটোমেটিক কম্পিউটার। বায়োনারি অটোমেটিক কম্পিউটার হয়ে যাবে বাইনাকের ফুল ফর্ম। নেক্সট, কোবলের ফুল ফর্ম জানতে চেয়েছে, যেটা হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। অপশন বি ইজ দি অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার। কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোবেল। নেক্সট আমরা দেখে নেব DBMS ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা অপশন এতে রয়েছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হয়ে যাবে DBMS এর ফুল ফর্ম। নেক্সট আমরা দেখে নেব ফরটেন, যেটা হচ্ছে ফর্মুলেশন ট্রান্সলেশন, অর্থাৎ অপশন বি ইজ দি অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ফরটেন স্ট্যান্ডস ফর ফর্মুলেশন ট্রান্সলেশন। নেক্সট আমরা দেখে নেব GIF এর ফুল ফর্ম, গ্রাফিক্স, যেটা রয়েছে ইন্টারচেঞ্জ ফরম্যাট। গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট হয়ে যাবে, অপশন ইজ দি অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। নেক্সট, HTTP স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার যেটা প্রোটোকল, সেটা হচ্ছে HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। নেক্সট, GPEG জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। অপশন বি ইজ দি অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। নেক্সট হচ্ছে MMS হচ্ছে মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস হয়ে যাবে অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার, মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। নেক্সট, GMPEG হচ্ছে মুভিং পিকচার্স এক্সপার্ট গ্রুপ। অপশন এ ইজ দি অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার, মুভিং পিকচার এক্সপার্টস গ্রুপ হয়ে যাবে
MPEG স্ট্যান্ডস যেটা। নেক্সট আমরা দেখে নেব PDF পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তারপরে দেখে নেব PING, এটা হচ্ছে পকেট ইন্টারনেট গফার, পকেট ইন্টারনেট গফার। নেক্সট ROM হচ্ছে রিড অনলি মেমোরি এবং RAM হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ROM হচ্ছে রিড অনলি মেমোরি এবং SRAM যেটা সেটা হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। RAM হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং SRAM হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সিম হচ্ছে সাবস্ক্রাইবার যেটা রয়েছে আইডেন্টিফিকেশন মডিউল, অপশন ইজ দ্য সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল। TCP হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। নেক্সট URL হচ্ছে ইউনিভার্সাল যেটা হচ্ছে আমাদের ইউনিফর্ম রিসোর্স লোকেটর হয়ে যাবে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর হয়ে যাবে, অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। URL হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। নেক্সট URI যেটা হচ্ছে ইউনিফর্ম, যেটা হচ্ছে URI, এটা হচ্ছে যেটা ইউনিক রিসোর্স আইডেন্টিফিকেশন, যেটা ইউনিভার্সাল রিসোর্স আইডেন্টিফায়ার, ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার, ইউনিক রিসোর্স আইডেন্টিফিকেশন। নেক্সট WWW স্ট্যান্ডস ফর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা এটা হয়ে যাবে WWW স্ট্যান্ডস। তারপর হচ্ছে ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি, অপশন ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট আনসার, ওয়্যারলেস ফিডিলিটি। নেক্সট ইউনাইটেড নেশনসের যে দুই ধরনের গোলস নেওয়া হয়েছিল, যেটা 2000 থেকে 2015 এবং 2016 থেকে 2030 সাল পর্যন্ত, সেই গোলসগুলির মধ্যে একটা হচ্ছে MDG, যার মধ্যে 8টি গোলস নির্ধারণ করা হয়েছিল, এবং SDG অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেটা সেটার ক্ষেত্রে 17টি, এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস আর MDG যেটা 2000 থেকে 2015 সাল, এবং একই সাথে আমাদের যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস SDG 2016 থেকে 2030 সাল পর্যন্ত, এক্ষেত্রে 17টি গোলসের কথা বলা রয়েছে। তো দেখে নেব যে প্রথমত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস MDG 2000 থেকে 2015 সালের মধ্যে যে 8টি ছিল সেগুলি। ফার্স্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে এরাডিকেট এক্সট্রিম পোভার্টি অ্যান্ড হাঙ্গার, তারপর হচ্ছে অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, তারপরে ছিল আমাদের প্রমোট যেটা জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার ওমেন, তারপর হচ্ছে রিডিউস চাইল্ড মর্টালিটি, তারপরে ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ, তারপরে হচ্ছে কমব্যাট HIV AIDS, তারপর হচ্ছে ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিজিজেস। এছাড়াও আরও দুটো রয়েছে, যেমন রয়েছে আমাদের অ্যাফোর্ডেবল অ্যান্ড যেটা রয়েছে ক্লিন এনার্জি, এবং একই সাথে গ্লোবাল এন্টারপ্রেনিয়রশিপ ফর যেটা রয়েছে যেটা ডেভেলপমেন্ট ফর ডেভেলপমেন্ট, কিসের জন্য না যেটা রয়েছে গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট। এই 8টি ছিল আমাদের MDG অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এরপর হচ্ছে ইউনাইটেড নেশনসের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 17টি রয়েছে, সেগুলো দেখে নেবো এক এক করে। ফার্স্ট হচ্ছে নো পোভার্টি, তারপরে রয়েছে আমাদের কি রয়েছে পোভার্টি, তারপরে হচ্ছে 2 হচ্ছে জিরো যে হাঙ্গার, তারপরে হচ্ছে গুড হেলথ অল ওয়েলবিং যেটা, তারপরে রয়েছে আমাদের 4 নম্বরে রয়েছে কোয়ালিটি এডুকেশন, তারপর 5 নম্বর হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, 6 নম্বর হচ্ছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, তারপর 7 নম্বরে হচ্ছে দেখে নেব 7 নম্বর হচ্ছে অ্যাফোর্ডেবল ক্লিন এনার্জি, তারপর 8 নম্বরে হচ্ছে ডিসেন্ট যেটা রয়েছে ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি ইনোভেশনস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, তারপরে হচ্ছে আমাদের 10 নম্বর হচ্ছে রিডিউসড ইনইকুয়ালিটিস, তারপর হচ্ছে সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস, তারপর হচ্ছে রেসপন্সিবল কনজামশনস অ্যান্ড প্রোডাকশন, 13 নম্বর হচ্ছে যেটা ক্লাইমেট অ্যাকশন, তারপর হচ্ছে লাইফ বিলো ওয়াটার, তারপর হচ্ছে লাইফ অন ল্যান্ড, তারপর হচ্ছে পিস জাস্টিস অ্যান্ড স্ট্রং
ইনস্টিটিউশনস। 17 নম্বরটা হচ্ছে পার্টনারশিপস ফর দি গোলস। এই ছিল আমাদের মোট 17টি এসডিজি 2016 থেকে 2030-এর মধ্যে, যেটা ইউনাইটেড নেশনস এই গোলসগুলি নির্ধারণ করেছেন। পরবর্তী আমরা দেখে নেব বেশ কিছু ইম্পর্ট্যান্ট, যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে এক্ষেত্রে। সিটি যেটা হচ্ছে সিটিস, যেটা হচ্ছে 1963 সালে, রামসার কনভেনশন হয়েছিল 1971 সালে, স্টকহোম ডিক্লারেশন হয়েছিল 1972 সালে। এগুলি আমি পরে এই জাস্ট ওয়ান লাইন হিসেবে বলার পরে এগুলো ডিটেলসে বলছি। সিএমএস হচ্ছে 1979 সালে হয়েছিল, নাইরোবি ডিক্লারেশন 1982, ভিয়েনা কনভেনশন হয়েছিল 1985 সালে, মন্ট্রিল প্রোটোকল হচ্ছে 1987 সালে, তারপর হচ্ছে ব্রডল্যান্ড কমিশন হয়েছিল 1987 সালে, রিও আর্থ সামিট হয়েছিল 1992 সালে, কিয়োটো প্রোটোকল হয়েছিল 1997 সালে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটা হচ্ছে 2002, বালি কনফারেন্স হয়েছিল ইন্দোনেশিয়া 2007, ইউএনসিসিসি হয়েছিল 2009 এবং ক্যানকুন কনফারেন্স 2010 মেক্সিকো যেটা। তো ফ্রেন্ডস, এখনও পর্যন্ত এই ক্লাসটি যারা দেখছেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলটিতে অবশ্যই আপনারা উপকৃত হলেন, শেয়ার করতে ভুলবেন না। তো দেরি না করে পরবর্তী বিষয়গুলি দেখে নিই। প্রথমে সিটিস দেখে নেব। সিটিস সম্পর্কে দেখে নিই। সিটিসের ফুল ফর্ম হচ্ছে সাইটস, যেটা হচ্ছে কনভেনশনস অন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ ওয়াইল্ড ফোনা অ্যান্ড ফ্লোরা। আরও একবার বলি, যেটা ফুল ফর্মটা সেটা হচ্ছে ফ্রেন্ডস, যে সাইটসের ফুল ফর্মস হচ্ছে কনভেনশনস অন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ ওয়াইল্ড ফোনা অ্যান্ড ফ্লোরা। এটাকে বলা হয় থাকে ওয়াশিংটন কনভেনশন। তাহলে সিটিস কনভেনশনটা হয়েছিল কোথায়? ওয়াশিংটন ডিসি, তাই ওয়াশিংটন কনভেনশন নামে পরিচিত। এটা গৃহীত হয়েছিল 1963 সালে এবং এটা স্বাক্ষরিত হয়েছিল 3 মার্চ 1973 সালে। এটা জেনেভার, সুইজারল্যান্ডে হয়েছিল। কার্যকরী হয়েছিল 1 জুলাই 1975 সালে। তাহলে যেটা আমাদের ফুল ফর্মটা জানতে হবে মেনলি, সেটা হচ্ছে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা, অলসো নোন ওয়াশিংটন কনভেনশন। এটা গৃহীত হয়েছিল 1963 সালে, স্বাক্ষরিত হয়েছিল 3 মার্চ 1973 সালে, জেনেভা যেটা সুইজারল্যান্ডে হয়েছিল এবং কার্যকরী 1 জুলাই 1975 সালে হয়েছিল। এরপর আমরা দেখে নেব রামসার কনভেনশন। রামসার কনভেনশন সেটা ওয়েটল্যান্ড কনভেনশন নামে পরিচিত। এটা স্বাক্ষরিত হয়েছিল 2 ফেব্রুয়ারি। এজন্য এই দিনটিকে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসেবে পালন করা হয়ে থাকে। আচ্ছা, 1971 সালে ইরানের রামসারে এই সম্মেলনটি হয়েছিল, ওয়েটল্যান্ড কনভেনশন, যেটা রামসার কনভেনশন। এটা 1 ফেব্রুয়ারি 1981 সাল থেকে কার্যকরী হয়েছিল এবং 2 ফেব্রুয়ারি এই দিনটিকে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসেবে পালন করা হয়। তারপরে হচ্ছে স্টকহোম ডিক্লারেশন। এটা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট নামে পরিচিত। এটা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এটা অর্গানাইজড করেছিল এবং স্টকহোম, সুইডেনে এটা হয়েছিল 5 থেকে 16 জুন 1972 সালে। নেক্সট আমরা দেখে নেব সিএমএস কনভেনশন, যেটা কনভেনশন অন মাইগ্রেটরি স্পেসিস। এটা অলসো বন কনভেনশন নামে পরিচিত। এটা 1979 সালে হয়েছিল এবং কার্যকরী হয়েছিল 1983 সালে। ভারতে যুক্ত হয়েছিল 1983 সালে, ভারত যুক্ত হয়েছিল। তারপর হচ্ছে নাইরোবি ডিক্লারেশন, যেটি হচ্ছিল 10th অ্যানিভার্সারি অফ স্টকহোম, অর্থাৎ 1972 সালে যে স্টকহোমে হয়েছিল তার ঠিক 10 বছর পর, অর্থাৎ 1982 সালে 10 থেকে 18 মে এটি হয়েছিল, যেটা হচ্ছে নাইরোবি ডিক্লারেশন, অর্থাৎ 10th অ্যানিভার্সারি অফ স্টকহোম ডিক্লারেশন নামে পরিচিত। এখানে 105টি দেশ যুক্ত হয়েছিল। ভিয়েনা কনভেনশন, যেটি হয়েছিল 22 মার্চ 1985 সালে স্বাক্ষরিত হয়েছিল এবং ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এটা হয়েছিল। এটা ওজোন স্তরের সুরক্ষার জন্য করা হয়েছিল। তারপর হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, যেটি হচ্ছে ওজোন ডিপ্লেটিং যেটা সাবস্টেন্সের জন্য। এটা 16 সেপ্টেম্বর 1987 সালে হয়েছিল, তার জন্য 16 সেপ্টেম্বরকে ওজোন ডে হিসেবে পালন করা হয়ে থাকে। তারপর হচ্ছে আমরা দেখে নেব ব্রডল্যান্ড কমিশন, যেটা 1987 সালে হয়েছিল, যেটা পূর্বে নাম ছিল ওয়ার্ল্ড কমিশন
অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। লক্ষ্য ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে সব দেশকে একত্রিত করাই ছিল এর লক্ষ্য, এবং এর রিপোর্ট জারি হয়েছিল সেটা হচ্ছে আওয়ার কমন ফিউচার। এই রিপোর্ট জারি করে আওয়ার কমন ফিউচার। তারপর হচ্ছে যেটা রিও আর্থ সামিট, এটা বসুন্ধরা সম্মেলন নামে পরিচিত, যেটা হয়েছিল 3 থেকে 14 জুন 1992 সালে রিও ডি জেনেরো ব্রাজিলে হয়েছিল। ব্রাজিলের রিও ডি জেনেরোতে 1992 সালে বসুন্ধরা বা রিও আর্থ সামিটটি হয়েছিল। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এটার পূর্বে নাম ছিল যেটা ইউএনসিইডি, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে রিও যে সামিট, এর যে আইনি স্বাক্ষরের জন্য যেটা খোলা হয়েছিল সেটা হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এবং কনভেনশন অন কমব্যাট ডিজার্টিফিকেশন, ক্লাইমেট চেঞ্জ এবং বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এইগুলি ছিল এই রিও সামিটের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। কিয়োটো প্রোটোকল হয়েছিল 1997 সালের 11 ডিসেম্বর, যেটা কিয়োটো, জাপানের কিয়োটোতে হয়েছিল। কিয়োটো প্রোটোকল 1997 সালে জাপানের 11 ডিসেম্বর। 16 ফেব্রুয়ারি 2005 সালে এটি কার্যকরী হয়েছিল। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এটাকে অর্গানাইজ করেছিল। তারপর হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা হচ্ছিল জোহান্সবার্গ, সাউথ আফ্রিকার জোহান্সবার্গে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে সম্মেলনটি হয়েছিল 24 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত 2002 সালে, যেটা হচ্ছে রিও +10, অর্থাৎ 1992 সালে যে আর্থ সামিট হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরোতে, তার ঠিক 10 বছর পরেই এই আমাদের জোহান্সবার্গে সাউথ আফ্রিকার এখানে কিছু সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর যে সম্মেলনটা হয়েছিল 24 থেকে 4 সেপ্টেম্বর 2002 সাল, তার জন্য এর নাম হচ্ছে রিও +10। বালি কনফারেন্স, যেটা হয়েছিল ইন্দোনেশিয়ার বালিতে 3 থেকে 15 ডিসেম্বর 2007 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। তারপর হচ্ছে ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, অর্থাৎ ইউএনসিসিসি, এর ফুল ফর্মটা হচ্ছে ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হচ্ছে সিসিসি। এটার সামিটটি যে নামে পরিচিত সেটা হচ্ছে কোপেনহেগেন। এই কোপেনহেগেন নামে পরিচিত ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এই সামিটটি হয়েছিল 2009 সালে। 7 থেকে 18 ডিসেম্বর ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, ইউএনসিসিসি, অর্থাৎ ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, যেটা কোপেনহেগেন সামিট নামে পরিচিত, 7 থেকে 18 ডিসেম্বর, যেটা 2009 সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে হয়েছিল। তারপর যে ক্যানকুন কনফারেন্স, যেটা মেক্সিকোতে হয়েছিল, মেক্সিকোর রাজধানী ক্যানকুন, সেখানে হয়েছিল 29 নভেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে 2010 সালে ক্যানকুন কনফারেন্স। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, একজন শিক্ষক তার উপস্থাপনাকে সমর্থন করার জন্য শ্রেণীকক্ষে অনেক ইতিবাচক এবং একটি নেতিবাচক উদাহরণ প্রদান করেন। শিক্ষার কোন স্তরের মাধ্যমে প্রতিফলিত হয়? অপশন এতে বলছে অটোনমাস ডেভেলপমেন্ট লেভেল, নাকি মেমোরি লেভেল, নাকি আন্ডারস্ট্যান্ডিং লেভেল, নাকি রিফ্লেক্টিভ লেভেল। একজন শিক্ষক তার উপস্থাপনাকে অর্থাৎ প্রেজেন্টেশনকে সমর্থন করার জন্য শ্রেণীকক্ষে অনেক ইতিবাচক ও নেতিবাচক, নেগেটিভ অ্যান্ড পজিটিভ, এগুলি এর যে এক্সাম্পলগুলিকে নিয়ে উদাহরণ হিসাবে রিপ্রেজেন্ট করেন। শিক্ষার কোন স্তরের মাধ্যমে এটি প্রতিফলিত হয়? অবশ্যই এটা রিফ্লেক্টিভ লেভেলের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। তারপর দেখে নেব নিচের কোন প্রোগ্রাম বা কোর্সটি ইউনিফাইড স্কিমের অধীনে অধিক অগ্রিম পাঠ্যক্রম, অ্যাডভান্স কারিকুলাম এবং পেশাদার শংসাপত্র প্রদান করে, এবং এছাড়াও ভারতের পছন্দ ভিত্তিক ক্রেডিট সিস্টেম বা চয়েস বেসড ক্রেডিট সিস্টেম চাহিদা পূরণ করে? অপশন তো বলছে SWAYAM, NPTEL, নাকি UGC, নাকি AICTE। সঠিক উত্তর হয়ে যাবে SWAYAM, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট, জিন পাইগেটের কগনিটিভ যে ডেভেলপমেন্ট তত্ত্ব অনুসারে কিশোর কিশোরীরা বা অ্যাডালসেন্ট যারা কিশোর কিশোরীরা শিক্ষার্থীরা বিকাশের কোন পর্যায়ে রয়েছে? সেন্সরি মোটর স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ, নাকি ফর্মাল অপারেশনাল স্টেজ। যা পিয়াজেটের মতে কগনিটিভ যেটা ডেভেলপমেন্ট তত্ত্ব অনুসারে কিশোর কিশোরীরা থাকে ফর্মাল অপারেশনাল স্টেজে হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখে নেব ফর্মাল অপারেশনাল স্টেজ হলো। তারপরে হচ্ছে যেটা নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি সর্বোচ্চ কর্মক্ষমতা পরীক্ষার উদাহরণ? ম্যাক্সিমাম পারফরমেন্স টেস্টের উদাহরণ। অপশন হতে পারছে পার্সোনালিটি টেস্ট, বি হচ্ছে প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্ট, নাকি অ্যাপটিটিউড টেস্ট, নাকি ইন্টারেস্ট এবং অ্যাটিটিউড স্কেলস। সঠিক উত্তর হয়ে যাবে ম্যাক্সিমাম পারফরমেন্স টেস্ট, হচ্ছে যেটা সর্বোচ্চ কর্মক্ষমতা পরীক্ষা, সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট হয়ে যাবে অপশন সি। নিচের কোনটি বিভিন্ন স্তরের
পাঠদানের ক্রম, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সিকোয়েন্স অফ দ্য ডিফারেন্ট লেভেল অফ টিচিং। প্রথমে হচ্ছে যেটা কি রয়েছে অপশন এতে হচ্ছে মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেল, নাকি আন্ডারস্ট্যান্ডিং লেভেল, মেমোরি লেভেল, রিফ্লেক্টিভ লেভেল, রিফ্লেক্টিভ লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, মেমোরি লেভেল, নাকি মেমোরি লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল। সঠিক উত্তরটি হয়ে যাবে ফার্স্ট দরকার হয় মেমোরি, তারপর আন্ডারস্ট্যান্ড, তারপর রিফ্লেকশন আসে। তাহলে অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অ্যান্ড রিফ্লেক্টিভ লেভেল। নিচের কোন পদ্ধতিটি প্রতিটি শিক্ষকের ব্যবহার করা উচিত? অপশন বলছে অ্যানালাইটিক্যাল অ্যান্ড সিনথেটিক, নাকি সিনথেটিক অ্যানালাইটিক্যাল, অনলি অ্যানালাইটিক্যাল, অনলি সিনথেটিক। অবভিয়াসলি ফার্স্ট হচ্ছে অ্যানালাইটিক্যাল, তারপরে হচ্ছে সিনথেটিক, অর্থাৎ অ্যানালাইটিক্যাল অ্যান্ড সিনথেটিক মেথড অবলম্বন করা প্রত্যেকটি শিক্ষকের উচিত। নেক্সট হচ্ছে শিক্ষার কার্যকারিতা, এফেক্টিভনেস অফ টিচিং বিচার করতে কোন পরিপ্রেক্ষিতে দরকার? সেটা হচ্ছে কোর্স কভারেজ, নাকি স্টুডেন্টস ইন্টারেস্ট, নাকি লার্নিং আউটকামস অফ স্টুডেন্টস, নাকি ইউজ অফ দ্য টিচিং এইডস অফ দ্য ক্লাসরুম। এখানে বলছে এফেক্টিভনেস অফ টিচিং, শিক্ষার কার্যকারিতা বিচার করা হয় কোন পরিপ্রেক্ষিতে? এটা হয়ে যাবে সঠিক উত্তর যেটা, সেটা হচ্ছে শিক্ষার কার্যকারিতা বিচার করতে হয় লার্নিং আউটকামস অফ স্টুডেন্টস, লার্নিং আউটকামস অফ স্টুডেন্টস, এটাই কিন্তু এফেক্টিভনেস অফ টিচিং। নেক্সট আমরা দেখে নেব যখন শিক্ষার্থী স্বনির্দেশিত বা সেলফ ডিরেক্টেড হয় তখন একে বলা হয়ে থাকে পেডাগজিক্যাল লার্নিং, অ্যান্ড্রালজিক্যাল লার্নিং, নাকি ডিস্ট্যান্স এডুকেশন লার্নিং, নাকি নান অফ দ্য অ্যাবভ। যখন শিক্ষার্থী স্বনির্দেশিত সেলফ ডিরেক্টেড হন তখন একে বলা হয় থাকে অ্যান্ড্রাগজিক্যাল লার্নিং। অপশন বি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নিচের কোন শিক্ষা স্তরে শ্রেণীকক্ষের পরিবেশ যথেষ্ট উন্মুক্ত এবং স্বাধীন, ওপেন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট হতে পারে? মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল, নাকি ওপরের সবগুলি? অবভিয়াসলি যেখানে ওপেন এবং ইন্ডিপেন্ডেন্ট এটা থাকে একমাত্র যেটা সেটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেলে। নেক্সট আমরা দেখে নেব কগনিটিভ ডোমেইন এর শ্রেণীবিন্যাস যার দ্বারা উপস্থাপিত হয়েছিল, সেটা হচ্ছে অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট, বেঞ্জামিন বেস ব্লুম কিন্তু কগনিটিভ ডোমেইনের শ্রেণীবিন্যাস করেছিলেন। নেক্সট হচ্ছে নিচের কোন প্রতিষ্ঠান বা সংস্থা বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবুক, ইউনিভার্সিটি ইজ হ্যান্ডবুক প্রকাশ করে? সেটা হচ্ছে অ্যাসোসিয়েশনস অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত মধ্যে কোনটি ভারতের উচ্চশিক্ষা সংক্রান্ত প্রথম নীতি প্রধান হিসাবে বিবেচনা করা হয়? সেটা হচ্ছে ওডসের ডেসপ্যাচ। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব নিচের কোনটি 10+2+3 পূর্বসূরি? সেটা হচ্ছে স্যাডলার কমিশন, অপশন ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি বিশ্ববিদ্যালয় কমিশন নামে পরিচিত বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন নামে পরিচিত? সেটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। নেক্সট আমরা দেখে নেব এবার বেশ কিছু ইম্পর্টেন্ট ড্যামগুলি দেখে নেব। কোন নদীর ওপরে কোন ড্যাম রয়েছে এখান থেকেও প্রশ্ন আসে সাধারণত, যদিও এটা জিওগ্রাফির পার্ট কিন্তু জেনারেল পেপারে এই কোয়েশ্চেন কিন্তু আসে। অপশন এতে হচ্ছে যেটা হচ্ছে মুকুম্বু ড্যাম। এই মুকুম্বু ড্যামটি রয়েছে আমাদের তামিলনাড়ু রাজ্যে কাবেরী নদীর ওপর। মুকুম্বু ড্যাম রয়েছে তামিলনাড়ু রাজ্যের কাবেরী নদীর উপর, যেটা 1938 সালে এটা করা হয়েছিল, মুকুম্বু ড্যামটি তৈরি করা হয়েছিল। তারপর হচ্ছে শিবানাসামুন্ডা এই যে ড্যামটি সেটি হয়েছিল, এটাও কাবেরী নদীর ওপর কর্ণাটকে 1902 সালে। তারপর হচ্ছে ভাকরা নাঙ্গাল ড্যাম, খুবই ইম্পর্ট্যান্ট, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ রাজ্যকে কভার করছে। এটা হচ্ছে শতদ্রু বা সুতলেজ নদীর ওপর রয়েছে ভাঁকড়া এবং নাঙ্গাল দুটি নদীর, যেটা হচ্ছে আমাদের পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব, এটা 1948 সালে হয়েছিল শতদ্রু নদীর উপর। তাও হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, এটা কনস্ট্রাকশন হয়েছিল 1953 সালে এবং ওপেন হয়েছিল 1955 সালে দুর্গাপুর ব্যারেজ, যেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে দামোদর নদীর উপর। নেক্সট আমরা দেখে নেব হীরাকুঁদ, যেটা ভারতবর্ষের সবথেকে বৃহত্তম যে ড্যাম, লংগেস্ট বলা যায়, যেটা 1957 সালে এটি উড়িষ্যার মহানদীর উপর হচ্ছে। তারপর হচ্ছে নাগার্জুন সাগর ড্যাম, এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপর, তেলেঙ্গানা রাজ্যে রয়েছে নাগার্জুন সাগর হচ্ছে কৃষ্ণা অর্জুন নাগার্জুন। তাহলে এই যে 1967 সালে হয়ে যাবে সঠিক, যেটা আমরা দেখে নেব। তারপরেরটা ফারাক্কা ব্যারেজ, যেটা আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে, যেটা হচ্ছে গঙ্গা নদীর উপর রয়েছে, এটা তৈরি হয়েছিল 1961 সালে, ওপেন হয়েছিল 1972 সালে। তারপরে আমরা দেখে নেব যেটা সেটা হচ্ছে ইদ্দুকি ড্যাম, যেটা হচ্ছে কেরলা রয়েছে পেরিয়ার নদীর ওপর। ইদ্দুকি ড্যাম 1976 সালে এটি তৈরি করা হয়েছিল। তেহরি ড্যাম, যেটা উত্তরাখণ্ডের ভাগীরথী এই নদীর ওপর রয়েছে, উত্তরাখণ্ডের তেহরি ড্যাম। তারপর হচ্ছে সর্দার সরোবর ড্যাম 1987 সালে হয়েছিল গুজরাটের নর্মদা নদীর উপর।
তারপর নেক্সট দেখে নেব ওমকারেশ্বর ড্যাম, এটি ইন্দ্রাবতী নদীর ওপর 1996 সালে। তিস্তা ড্যাম, এটা সিকিমে তিস্তা নদীর ওপর রয়েছে 2003 সালে। ইন্দ্র সাগর ড্যাম 2005 সালে মধ্যপ্রদেশের নর্মদা নদীর ওপর ইন্দ্রা সাগর ড্যাম রয়েছে। তারপরে ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট নিয়ে এখান থেকে ট্রাইব্যুনালস যে রয়েছে বিভিন্ন, সেটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। ফার্স্ট ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট অ্যাক্ট হয়েছিল 1956 সালে। এটা ভারতের সংবিধানের 262 নম্বর ধারায় রয়েছে, ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল সংক্রান্ত অ্যাক্ট যেটা। এটা রয়েছে বিভিন্ন রাজ্যের যে ওয়াটার ডিসপিউট হয়েছে, তার মধ্যে গোদাবরী ওয়াটার ডিসপিউটস রয়েছে যে সমস্ত রাজ্যের মধ্য দিয়ে, সেটা হচ্ছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা এবং মধ্যপ্রদেশ ও উড়িষ্যা। এইগুলি গোদাবরী ওয়াটার ডিসপিউটস ট্রাইব্যুনালস এই রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বেসিক্যালি এটা অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং এই রাজ্যগুলির মধ্যেই রয়েছে বিবাদটা। এটা 1 এপ্রিল 1969 সালে হয়েছিল, ওয়াটার ডিসপিউটস করা হয়েছিল। তারপর হচ্ছে কৃষ্ণা ওয়াটার ডিসপিউটস ট্রাইব্যুনালস যেটা 1, সেটা হচ্ছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক, এটা হচ্ছে 1 এপ্রিল 1969। নেক্সট আমরা দেখে নেব নর্মদা ওয়াটার ডিসপিউটস ট্রাইব্যুনাল যেটা, সেটা হচ্ছে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্র, এই চারটে, এটা হচ্ছে 1969। তারপর হচ্ছে রাভি বিয়াস ওয়াটার ট্রাইব্যুনাল যেটা পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান, যেটা হচ্ছে এপ্রিল 1986। নেক্সট আমরা দেখে নেব কাবেরী ওয়াটার ডিসপিউটস ট্রাইব্যুনাল যেটা কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ু, পুডুচেরি, হচ্ছে জুন 1990 সালে। তারপর হচ্ছে কৃষ্ণা ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল 2 যেটা, সেটা হচ্ছে কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা, এপ্রিল 2004 সালে। তারপর হচ্ছে রয়েছে যেটা, সেটা হচ্ছে আমরা দেখে নেব যে বাঁশধারা ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা, যে ফেব্রুয়ারি 2010, এবং মহাদায়ী ওয়াটার ডিসপিউটস ট্রাইব্যুনাল যেটা গোয়া, কর্ণাটকা এবং যেটা মহারাষ্ট্র, এটা নভেম্বর 2010। নেক্সট আমরা দেখে নেব, এবার আমরা দেখে নেব, এই ছিল আমাদের বিভিন্ন ড্যামস এবং বিভিন্ন ওয়াটার ডিসপিউটসগুলি রয়েছে বিভিন্ন রাজ্যের মধ্যে এবং সেগুলি কত সাল, এবং ড্যামসগুলি কোন নদীর ওপর, কোন রাজ্যে, কোন যেটা রয়েছে কোন রাজ্যে এবং কত সালে এই ড্যামসগুলি উন্মুক্ত হয়েছে, এবং একই সাথে ইন্টারস্টেট যে আমাদের ওয়াটার ডিসপিউটসগুলো রয়েছিল সেগুলো রয়েছে 262 নম্বর ধারায় ভারতীয় সংবিধানে, এবং এটা 1956 সালে ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট অ্যাক্ট হয়েছিল, সেটা আমাদের মনে রাখতে হবে। তো এরপর আমরা বিভিন্ন ইউনিভার্সিটিগুলি, প্রাচীন ভারতের যে ইউনিভার্সিটিগুলি রয়েছে যেখান থেকে প্রশ্ন আসে সেগুলো দেখে নেব। তক্ষশিলা ওয়াজ প্রবাবলি দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যে প্রথম ইউনিভার্সিটি হচ্ছে তক্ষশিলা। ইট ফ্লোরিশড ফ্রম 600 BCE থেকে 500 CE, অর্থাৎ 600 খ্রিস্টপূর্ব থেকে 500 খ্রিস্টাব্দের মধ্যে এই যে কিংডম গান্ধার সাম্রাজ্যের সময়, গান্ধার এর সময় কিন্তু এই ইউনিভার্সিটি ফ্লোরিশড বা বিকশিত হয়েছিল। ইট ওয়াজ নট আ প্রপারলি সেন্ট্রালাইজড ইউনিভার্সিটি, এটা সম্পূর্ণভাবে কেন্দ্রভিত্তিক বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছিল না। দিয়া ইউনিভার্সিটি ওয়াজ প্রপারলি অফ ব্রাহ্মিক্যাল অ্যান্ড বুদ্ধিস্ট এডুকেশন, এখানে ব্রাহ্মণ্যবাদ এবং বুদ্ধ এই শিক্ষানীতি কিন্তু এখানে প্রসার বা ইউনিভার্সিটিতে জনপ্রিয় ছিল। তক্ষশিলা ইউনিভার্সিটি সম্পর্কে আরও জানবো। এখানে 68টি সাবজেক্ট পড়ানো হতো, যার মধ্যে বেদাস, ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ভাষা এবং ব্যাকরণ ও দর্শন, মেডিসিন, সার্জারি এবং পলিটিক্স ও অ্যাস্ট্রোনমি, মিউজিক, ড্যান্স, এগুলি এটসেট্রা, এগুলি কিন্তু এরকম 68টি ভাষা কিন্তু এখানে 68টি সাবজেক্ট এখানে পড়ানো হতো। দ্য মিনিমাম এন্ট্রি এজ, অর্থাৎ তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে মিনিমাম 16 বছর বয়স হতে হতো। অ্যাট্রাক্টেড স্টুডেন্টস ফ্রম ব্যাবিলন, এখানে পড়তে আসতো ব্যাবিলন থেকে, গ্রিস থেকে, সিরিয়া থেকে এবং চায়না থেকে। তাহলে ব্যাবিলন, গ্রিস, সিরিয়া, চায়না এই সমস্ত এলাকা থেকে তক্ষশিলা ইউনিভার্সিটিতে পড়তে আসতো। তক্ষশিলা হচ্ছে নো এক্সাম সিস্টেম, অর্থাৎ তক্ষশিলা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করতো তাদের কোনো রকমের পরীক্ষা পদ্ধতি ছিল না। তক্ষশিলা ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই গ্রিক কালচার, এটা খুবই গ্রিক সংস্কৃতি দ্বারা এটা প্রভাবিত হয়েছিল ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা। ইউনিভার্সিটি ওয়াজ পপুলার তন্ত্র, এবং এখানে তন্ত্রিজম বা তান্ত্রিকের যে ব্যাপার সেইটা কিন্তু খুবই জনপ্রিয় ছিল তক্ষশিলা ইউনিভার্সিটিতে। তক্ষশিলা ইউনিভার্সিটির মেন যারা স্কলার ছিলেন, যারা বিখ্যাত এখানে পড়াশোনা করেছেন এবং এখানে যারা মনীষী ছিলেন, প্রথম হচ্ছে কৌটিল্য হচ্ছে অর্থশাস্ত্রের রচয়িতা। তারপর হচ্ছে পাণিনি হচ্ছে সংস্কৃত ব্যাকরণের জনক বা গ্রামারিয়ান ফর সংস্কৃত। তারপর হচ্ছে বিষ্ণু শর্মা, যিনি হচ্ছেন পঞ্চতন্ত্রের রচয়িতা। তারপর হচ্ছে চরক হচ্ছেন আয়ুর্বেদের জনক, মেডিসিনের যেটা হচ্ছে আয়ুর্বেদিকের জনক হচ্ছে চরক।
তারপর হচ্ছে তক্ষশিলা সম্পর্কে আরও জেনে নেব। তক্ষশিলা ওয়াজ অ্যান অ্যানসিয়েন্ট সিটি হুইচ ইজ নাও নর্থ ওয়েস্টার্ন পাকিস্তান। তক্ষশিলা রয়েছে বর্তমানে নর্থ ওয়েস্টার্ন পাকিস্তানের একটি তৎকালীন শহর। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট আর্কিওলজিক্যাল সাইট। এটা একটি যেটা আর্কিওলজি প্রত্নতাত্ত্বিক স্থান, যেটা ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশন অ্যান্ড সায়েন্টিফিক কালচার অর্গানাইজেশন, যারা ডিক্লেয়ার করেছে টু বি আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কত সালে? 1980 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তক্ষশিলার অবস্থান কোথায় রয়েছে? বর্তমানে নর্থ ওয়েস্টার্ন পাকিস্তান, যেটা একটা প্রাচীনতম শহর ছিল তক্ষশিলা। সেখানেই ইউনিভার্সিটি ছিল, তক্ষশিলা ইউনিভার্সিটি। এটা বর্তমানে একটি আর্কিওলজিক্যাল সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা হয়েছে 1980 সালে। এবং তক্ষশিলার সম্পর্কে যে প্রশ্নগুলো আসতে পারে, আর্গুমেন্টের স্টেটমেন্ট হিসেবে আসতে পারে। ইট ওয়াজ পারহ্যাপস দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড। অ্যাবসলিউটলি কারেক্ট রয়েছে। ইট ওয়াজ নো এক্সাম সিস্টেম, একদম ঠিক রয়েছে। ইট ওয়াজ সাম ইম্প্যাক্ট অফ গ্রিক কালচার, না, সাম ইম্প্যাক্ট না, মানে পুরোপুরি গ্রিক ইম্প্যাক্ট ছিল। এবং দ্য স্টুডেন্টস উইল বি এন্টার দ্য ইউনিভার্সিটি দ্য এজ অফ, সরি, সবইটাও ঠিক হচ্ছে। আচ্ছা, তাহলে সবই ঠিক হচ্ছে এক্ষেত্রে। এখানে গ্রিকদের অবশ্যই গ্রিক যে গ্রিকের সংস্কৃতি, সেটা তো ইম্প্যাক্ট ছিল। তার সাথে স্টুডেন্টস উইল এন্টার দ্য ইউনিভার্সিটি অ্যাট দ্য এজ অফ 16। তাহলে এইটা বলে দিয়েছে, আচ্ছা, মানে স্টেটমেন্টগুলো দিয়ে দিচ্ছে এবং কোন ইউনিভার্সিটি সম্পর্কে বলছে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাই উত্তর হয়ে যাবে তক্ষশিলা হয়ে যাবে। অর্থাৎ এই ইনফরমেশনগুলি যদি আমাদের জানা থাকে, এই ইনফরমেশনগুলিকে আমরা আইডেন্টিফাই করে এখান থেকে আমরা বলে দিতে পারবো যে কোন সম্পর্কে বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেনটা এইভাবে আসতে পারে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর সেড টু হ্যাভ হ্যাড দেওয়ার এডুকেশন অ্যাট তক্ষশিলা ইউনিভার্সিটি? শ্রী চৈতন্য, পাণিনি, নাগার্জুনা এবং চাণক্য। অর্থাৎ বলে দেওয়া হয়েছে যে নিম্নলিখিত মধ্যে কোন হ্যাড দেওয়ার এডুকেশন তক্ষশিলা, কারা তাদের শিক্ষাটা তক্ষশিলা থেকে নিয়েছিলেন। যেখানে অপশন থেকে অনুযায়ী আমরা জানতে পারবো কোনটা কোনটা। পাণিনি, একটু আগেই দেখলাম, পাণিনি ছিলেন এবং চাণক্য ছিলেন। অর্থাৎ বিডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমরা এবার দেখে নেব নালন্দা ইউনিভার্সিটি সম্পর্কে দেখে নেব। দ্য অ্যান্সিয়েন্ট নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ লোকেটেড দ্য রাজগৃহ বিহার। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবস্থান কোথায়? রাজগৃহ বিহার। ইট হ্যাজ বিন দ্য বার্থ প্লেস অফ সারিপুতা, আ ফেভারিট ডিসপ্লে অফ লর্ড বুদ্ধ। অর্থাৎ এটা হচ্ছে সারিপুত্রের জন্মস্থান। The university was Buddhist center of the learning from 427 to 1197 CE। অর্থাৎ 427 থেকে 1197 খ্রিস্টাব্দের মধ্যে এটা ছিল বৌদ্ধদের বুদ্ধিস্ট সেন্টার ছিল শিক্ষার ক্ষেত্রে। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সেটা হচ্ছে শিলভদ্র ওয়াজ দ্য কুলপতি আর চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি। আর শিলভদ্র ছিল ইউনিভার্সিটির চ্যান্সেলর বা কুলপতি। হি হ্যাড দ্য স্টাডিড অ্যাট অল সূত্রস অ্যান্ড শাস্ত্রস বুকস। এখানে সমস্ত সূত্র এবং শাস্ত্রগুলি পড়ানো হতো। দেয়ার ওয়াজ দ্য দয়ার পান্ডি টিচার হু ওয়াজ দ্য ইন্টারচেঞ্জ অফ অ্যাডমিশনস অফ দ্য ইউনিভার্সিটি। আচ্ছা, এটা জানতে হবে। দ্য ইউনিভার্সিটি ওয়াজ ফেমাস 8 বিগ হলস। এখানে 8টি বড় হল ছিল এবং যেগুলির নাম ছিল সংঘরামা ছিল, কি ছিল? সংঘরামা। এবং 300টি কি ছিল? যেটা হচ্ছে স্টাডি চেম্বার ছিল। 300টি স্টাডি চেম্বার্স এবং 4টি বড় হলঘর ছিল, যেগুলি হচ্ছে সম্ভঘরা। নেক্সট হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরও জেনে নেব। এখানে কি করা হতো? এই ফেমাস ছিল কিসের জন্য? লজিকের জন্য। তারপর হচ্ছে হিউয়াংসাং এখানে এসেছিলেন 7th সেঞ্চুরিতে। তারপর দ্য অ্যাডমিশনস অফ ক্রাইটেরিয়া ওয়ার টাফ, যেটা দ্য ফার্স্ট আর 3 আউট অফ দ্য, আচ্ছা, এখানে পরীক্ষাতে অ্যাডমিশন নেওয়া এবং পড়াশোনা করা খুবই টাফ ছিল। এই কারণে কেন কিনা এখানে মাত্র 30% লোকই পাস করতো, 10 জনের মধ্যে 3 জন পাস করতো। প্রত্যেক 10 জনের মধ্যে 3 জন এখান থেকে পড়াশোনা করে পাস করতে পারত। দ্য মিনিমাম এজ অফ লিমিট হচ্ছে 20 ইয়ার্স। যেমন হচ্ছিল আমাদের তক্ষশিলাতে মিনিমাম এজ ছিল 16 বছর, এখানে রয়েছে 20 বছর মিনিমাম এজ। এখানে পড়ার ক্ষেত্রে 20 বছর হতে হতো। ম্যানি ফ্যাসিলিটিস আর বিং অফার্ড ফ্রি অফ কস্ট। অর্থাৎ এখানে সমস্ত অনেক কিছু ফ্যাসিলিটিস, সুবিধাগুলি, সেগুলি সম্পূর্ণভাবে বিনামূল্যে দেওয়া হতো। দেয়ার ওয়াজ 3 মেথডস অফ টিচিং নেমলি। এখানে 3টে পদ্ধতিতে টিচিংগুলি দেওয়া হতো। এগুলো হচ্ছে ভার্বাল অ্যান্ড এক্সপ্লানেটরি, তারপর হচ্ছে লেকচার্স, তারপর হচ্ছে ডিবেট অ্যান্ড ডিসকাশনের মাধ্যমে দেওয়া হতো। এরপরে আমরা দেখে নেব কি রয়েছে।
নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ইট হ্যাজ বোস্টেড ম্যাসিভ ম্যাসিভ যেটা লাইব্রেরি। আচ্ছা, এখানে একটা বৃহৎ আকারের বা বড় আকারের লাইব্রেরি ছিল, যার নাম ছিল ধর্মগঞ্জ আর মাউন্টেন অফ নলেজ বলা হতো যেটাকে। ইট হ্যাড 9 স্টাডিজ। আচ্ছা, এটি 9টি নিয়ে স্টাডিজ নিয়ে গঠিত ছিল। এবং দ্য লাইব্রেরি হ্যাজ 3 ডিপার্টমেন্টস নোন। এখানে 3টে ডিপার্টমেন্টস ছিল এই লাইব্রেরির। একটা হচ্ছে রত্নসাগর, তারপর হচ্ছে রত্নদেবী অ্যান্ড রত্না রত্না রত্নায়ঞ্জক। তারপরে হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি সম্পর্কে আরও দেখে নেব। ইউনিভার্সিটি প্রোগ্রেসড আ লট ডিউরিং গুপ্তা ডাইনেস্টি, অর্থাৎ এই ইউনিভার্সিটি ছিল গুপ্ত সাম্রাজ্যের সময়, মানে বৃহৎ আকারে এটা প্রোগ্রেস করেছিল, ডেভেলপ করেছিল, প্রগতি ঘটেছিল। এবং বখতিয়ার খিলজি পুট দ্য ইউনিভার্সিটি টুয়ার্ডস ডিস্ট্রাকশনস বাই দ্য এন্ড অফ দ্য 12th সেঞ্চুরি। এবং 1200 শতকের শেষের দিকে বখতিয়ার খিলজি এটাকে ধ্বংস করেছিল, ডিস্ট্র্যাক্ট করে দিয়েছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় হচ্ছে ইন ইয়ার 2010 দ্য নিউ নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ সেট আপ বিহার। আবার নতুন করে ইউনিভার্সিটিটি সেট আপ করা হয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসাবে, টু হেল্প ফ্রম জাপান, চায়না, থাইল্যান্ড, লাওস, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া। এই সমস্ত দেশগুলি তাদের সাহায্যের মাধ্যমে, তাদের সহযোগিতায় কিন্তু আবার নতুন করে এটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে 2010 সালে স্থাপন করা হয়েছে। ওয়ার্ল্ড United Nations Education Scientific Cultural Organization designated the ruins of the ancient Nalanda University, which date back to the 3rd century BC as the ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে যেই সালে, সেটা হচ্ছে 2009 সালে। এটা মনে রাখতে হবে যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে 2009 সালে। এবার নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে প্রশ্নগুলি আসতে পারে, নালন্দা ইউনিভার্সিটি অ্যান ইম্পর্টেন্ট সেন্টার অফ অ্যান্সিয়েন্ট পিরিয়ড ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? উত্তর হয়ে যাবে বিহারের রাজগৃহ, বিহার। হোয়াট ওয়াজ নালন্দা ইউনিভার্সিটি ফেমাস ফর? এখানে কী ছিল ফেমাস, কী জন্য? লজিকের জন্য। নেক্সট আমরা দেখে নেব, ইন হুইচ ইউনেস্কো ডিক্লিয়ার্ড নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? সেটা হয়েছিল 2009 সালে। নেক্সট, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা দেখে নেব। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ছিল বুদ্ধিস্ট মনেস্ট্রি। ইউনিভার্সিটি সেট আপ বাই এম্পায়ার ধর্মপাল। পাল বংশের একজন বিখ্যাত রাজা ধর্মপাল। গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা, সেই বংশেরই ধর্মপাল তিনি কিন্তু এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। ইন দ্য 8th century এরা ইন ভাগলপুর নর্দার্ন অফ দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার গঙ্গা। গঙ্গার তীরে ভাগলপুরের উত্তর পাটে এটি কিন্তু 8ম শতকে ধর্মপাল, এই পাল বংশের, তিনি কিন্তু এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যেটা ছিল বুদ্ধিস্ট মনেস্ট্রি, মানে বুদ্ধদের একটি মানে ধর্মক্ষেত্র বলা চলে। এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় যেটা, সেটা ছিল রিলিজিয়াস যে ব্যাপারটা, সেখানে কিন্তু মানে ধর্মকেন্দ্রিক ব্যাপার। দ্য অ্যাডমিশন ওয়াজ অ্যালাউড টু অনলি দোজ হু ওয়ান্টেড টু বিকামস মংস, অর্থাৎ যারা সন্ন্যাস বা গৃহত্যাগ করতো তাদেরকেই কিন্তু এখানে অ্যাডমিশন করা হতো। দ্য ইউনিভার্সিটি ওয়াজ ফেমাস ফর ইটস তিবেত কানেকশন, এবং এই ইউনিভার্সিটির সাথে এটার সাথে ফেমাস ফর ইটস তিবেত কানেকশন, তিব্বতের একটা যোগাযোগ কিন্তু ইউনিভার্সিটির সাথে রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। বিক্রমশিলা ইউনিভার্সিটি ছিল যেটা সেন্ট্রাল বিল্ডিং ওয়াজ কল্ড, এর যে সেন্ট্রাল বিল্ডিং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ভবন, সেটার নাম ছিল বিজ্ঞান ভবন। তারপরে হচ্ছে মহাস্তাভির ওয়াজ দ্য হাইয়েস্ট অথরিটি অফ দ্য ইউনিভার্সিটি। এর যে ইউনিভার্সিটির সর্বোচ্চ যিনি সংস্থা ছিল বা অথরিটি ছিল, তার নাম ছিল মহাস্তাভির। উইং নোন অ্যাজ কুলপতি, মানে এর প্রধানকে কুলপতি বা গুরুকুলও বলা হতো। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে মেন সাবজেক্ট স্টাডি ওয়ার যেটা হচ্ছে, সেটা হচ্ছে ভাইকারণ, লজিক পড়ানো হতো। তারপর হচ্ছে আচ্ছা ব্যাকরণ, ভাইকারণ না, এটা ব্যাকরণ, লজিক, ফিলোসফি। তারপর হচ্ছে তন্ত্রশাস্ত্র এবং একই সাথে কর্মকাণ্ড, এগুলি পড়ানো হতো। ডিগ্রি ওয়াজ কনফারেড অন দ্য গ্র্যাজুয়েটস অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েটস অ্যাট দ্য টাইম অফ ভারতানা, যেটা হচ্ছে কনভোকেশন বাই দ্য রুলস অফ বেঙ্গল। দ্য ইউনিভার্সিটি ওয়াজ ডিস্ট্রয়েড বাই, এটাও বখতিয়ার খিলজি 1203 সালে কিন্তু ধ্বংস করে দিয়েছেন নালন্দার মতোই। তারপর হচ্ছে বল্লভী ইউনিভার্সিটি। দ্য বল্লভী ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড সৌরাষ্ট্র অ্যাট অ্যারাউন্ড দ্য 6th century, ফ্লোরিস্ট 600 years till the 12th century,
অর্থাৎ এটা 600 শতক থেকে 1200 শতক, অর্থাৎ প্রায় 600 বছর ধরে এই ইউনিভার্সিটিটা ফ্লোরিস্ট করেছিল, মানে এখানে তাদের কার্যক্রম বা বিকশিত হয়েছিল, ফ্লোরিস্ট হয়েছিল। চাইনিজ ট্রাভেলার্স হিউয়াংশান এখানে ভিজিট করেছিলেন 7th সেঞ্চুরিতে। নেক্সট, Balavi University was just a center of religious education, but other secular subjects such as Astroshastra, নীতিশাস্ত্র এবং চিকিৎসাশাস্ত্র, এখানে শুধুমাত্র যে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো না, তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে ধর্মনিরপেক্ষ সেকুলার সাবজেক্টসগুলি পড়ানো হতো, যেমন অর্থশাস্ত্র পড়ানো হতো, নীতিশাস্ত্র এবং চিকিৎসাশাস্ত্র পড়ানো হতো। গুণমতি গুণমতি এবং শিরামতি এই দুজন ব্যক্তি যারা এখানকার প্রধান স্কলার ছিলেন বা এখান থেকে তাদের ইউনিভার্সিটি থেকে তাদের পড়াশোনা করেছিলেন। ওয়ারেন হেস্টিংস এস্টাবলিশ দ্য কলকাতা ইউনিভার্সিটি, কলকাতা মাদ্রাসা 1781 সালে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। 1791 সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল বারাণসীতে। তাহলে 1781 সালে কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করেছিলেন এবং 1791 সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল বারাণসীতে। দ্য হিন্দু কলেজ এস্টাবলিশড হয়েছিল 1817 সালে। রিনেম এর বর্তমানে নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ 1855 সালে এবং এটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়েছে 2010 সালে। একই সাথে মনে রাখতে হবে শ্রীরামপুর কলেজ এস্টাবলিশ হয়েছিল 1818 সালে। আরেকবার দেখে নিই, যেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস এস্টাবলিশ করেছিল কলকাতা মাদ্রাসা 1781, তারপর হচ্ছে বারাণসীতে 1791 সালে সংস্কৃত কলেজ। হিন্দু কলেজ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1817 সালে, পরবর্তীকালে হিন্দু প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়েছিল, প্রেসিডেন্সি কলেজ হয়েছিল 1850 এবং 2010 সালে হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তা হচ্ছে শ্রীরামপুর কলেজ এস্টাবলিশ হয়েছিল 1818 সালে। এরপর দেখে নেব বিভিন্ন ধরনের যে শিক্ষা কমিশনগুলি হয়েছিল। স্যার চার্লস উডস ডিসপ্যাচ অফ দ্য 1854 দ্যাট অলসো কল্ড অ্যাজ ম্যাগনা কার্টা অফ দ্য ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়ে থাকে উডসের ডিসপ্যাচকে, যেটা 1854 সালে হয়েছিল। এটা রিকমেন্ডেড করেছিল ক্রিয়েট আ প্রপারলি আর্টিকুলেট স্কিমস অফ এডুকেশনস ফ্রম প্রাইমারি স্কুল টু ইউনিভার্সিটি লেভেল। এটা প্রাইমারি থেকে একেবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ইংরেজি শিক্ষাকে আর্টিকুলেট করা এবং প্রপারলি তার যে ক্রিয়েটিভিটিকে রিকমেন্ড করেছিল ম্যাগনা কার্টা ইংরেজি শিক্ষার, যেটা উডসের ডিসপ্যাচ 1854 সালে। তারপর সেকেন্ড কমিশন ডেকে নেব ইন্ডিয়ান এডুকেশন কমিশন, যেটা এই হান্টার কমিশন নামে পরিচিত, যেটা হচ্ছে 1882 থেকে 83 হয়েছিল লর্ড রিপনের আমলে। তারপরে যেটা হচ্ছে রিপনের আমলে, তাই তো, হান্টার কমিশন। এই কমিশনটা কী হয়েছিল, রিকমেন্ডেড দ্য কী ছিল, সেগ্রেগেশন অফ এডুকেশন ইন্টু প্রাইমারি এডুকেশন টু হায়ার এডুকেশন। এক্ষেত্রেও তাই, প্রাইমারি এডুকেশন এবং হায়ার এডুকেশনের যে একটি কমিশন ছিল হান্টার কমিশন, যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন কমিশন। তারপর এসেছিল 3 নম্বরটা হচ্ছে 1917 সালে কলকাতা ইউনিভার্সিটি কমিশন, যেটা স্যাডলার কমিশন নামেও পরিচিত। এটা সাজেস্ট করেছিল কি, সেপারেশনস ইন্টারমিডিয়েট এডুকেশনস ফ্রম ডিগ্রি কলেজ। ইন্টারমিডিয়েট এডুকেশন এবং ডিগ্রি কলেজকে আলাদা করার যে রিকমেন্ডেশন বা সাজেশন, তারা কিন্তু এই ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন বা স্যাডলার কমিশন দিয়েছিল 1917 সালে। স্যাডলার কমিশন সাজেস্টেড টু দ্য প্রোভাইড লার্জ অ্যামাউন্ট অফ অ্যাটর্নমি অফ দ্য টিচিং বডিজ অফ দ্য ইউনিভার্সিটিজ। নেক্সট আমরা দেখে নেব তারপর হচ্ছে হার্টগ কমিশন। হার্টগ কমিশন হয়েছিল 1929 সালে। এটা মেনলি ফোকাসড হয়েছিল কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ এডুকেশনের উপরে। তারপর হচ্ছে সাপ্রু কমিটি, যেটা 1934 সালে হয়েছিল, এটা ছিল আনএমপ্লয়মেন্ট ইস্যুর ওপরে। তারপর হচ্ছে অ্যাবট উড রিপোর্ট, যেটা 1937 সালে রিকমেন্ডেড করেছিল ইংলিশ অ্যাজ এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস অ্যাট ইউনিভার্সিটি। অর্থাৎ ইউনিভার্সিটি লেভেলে ইংরেজিটা শিক্ষার মাধ্যম সেটা ইনস্ট্রাক্ট করেছিল অ্যাবট উড রিপোর্ট 1937 সালে। নেক্সট হচ্ছে 7 নম্বর যেটা, সেটা হচ্ছে ওয়ার্ধা স্কিম অফ বেসিক ন্যাশনাল এডুকেশন, সেটা হচ্ছে ইন দ্য 1937 গান্ধীজি প্রপোজড করেছিল আর নিউ এডুকেশন সিস্টেমস নোন, যেটা ওয়ার্ধা স্কিম নামে পরিচিত। এটা ছিল বেসিক ন্যাশনাল এডুকেশন নামে পরিচিত। দ্য ওয়ার্ধা স্কিম এম্পাসাইজড দ্য ইম্পর্টেন্স অফ ম্যানুয়াল ওয়ার্ক, হ্যান্ডক্রাফটস অ্যান্ড এডুকেশন। অর্থাৎ আমাদের যে কুটির শিল্প এবং যে বিভিন্ন ধরনের যে সমস্ত ম্যানুয়াল যে সমস্ত কাজগুলি করা হয়, তার উপরে কিন্তু এই শিক্ষাতে গুরুত্ব দেওয়া হয়েছিল। এটা হচ্ছে অলসো কল ফর এডুকেশনস টু বি ইম্পর্টেন্ট দ্য মাদার টাং, এবং এখানে জোর দেওয়া হয়েছিল মাতৃভাষার উপরে।
তারপরে হচ্ছে আমরা দেখে নেব সার্জেন্ট রিপোর্ট, যেটা 1944 সালে, যেটা স্কিম অফ পোস্ট আর এডুকেশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত। এটা রিকমেন্ডেড করেছিল সেটিং আপ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, যেটা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন প্রতিষ্ঠা করার জন্য রিকমেন্ড করা হয়েছিল, যেটা হচ্ছে সার্জেন্ট রিপোর্ট 1944। তাহলে সার্জেন্ট রিপোর্টের ভিত্তিতে কিন্তু আমাদের ইউজিসি তৈরি হয়েছিল, যার নাম হচ্ছে স্কিম অফ পোস্ট আর এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। নেক্সট আমরা দেখে নেব লর্ড মেকৌলে ইন হিজ মিউটিনিস, যেটা 1835 সালে লর্ড মেকনের যে মিউনিটিস ছিল, সেখানে কী ছিল, এফোর্টস টু মেক নেটিভস টু কান্ট্রি থ্রুলি গুড ইংলিশ স্কলার্স, ইংরেজি শিক্ষার প্রসারের কথা বলেছিল। 1835 সালে আন্ডার দ্য লর্ড উইলিয়াম বেন্টিং ইট ওয়াজ ডিসাইডেড টু ইন্ট্রোডিউস ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস ইন ইন্ডিয়া। এবং 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিং সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইংরেজি শিক্ষাকে ভারতবর্ষের বিভিন্ন ইনস্ট্রাকশন বা নির্দেশনার ক্ষেত্রে, মানে ইংরেজি শিক্ষাকে বিভিন্ন মানে প্রসার করার ক্ষেত্রে ইনস্ট্রাকশন দিয়েছিলেন। দ্য স্টার্ট ওয়াজ টু বি মেড অ্যামং ফ্রম সোফা অ্যান্ড মিডল ক্লাস, আপার অ্যান্ড মিডল ক্লাস, এবং উচ্চ প্রাইমারি এবং যেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে, এবং আলটিমেটলি দ্য পলিসি ওয়াজ ট্রিকল ডাউন টু দ্য ম্যাসেস, এবং দ্যাট ওয়াজ কল্ড অ্যাজ ইনফিল্ট্রেশন থিওরি। এটাকেই বলা হয়ে থাকে ইনফিল্ট্রেশন থিওরি। তারপর দেখে নেব লর্ড ম্যাকলে হলো, তারপর ইনফিল্ট্রেশন থিওরি হলো। তারপর আমরা দেখে নেব 1835 সালে এবার যে এলফিনস্টোন কলেজ, যেটা বোম্বেতে তৈরি করেছিলেন, এবং কলকাতা মেডিকেল কলেজ তৈরি হয়েছিল 1835 সালে। সেটা হয়েছিল 3 ইউনিভার্সিটি ওয়াজ সেট আপ হয়েছিল 1857 সালে, যে কলকাতা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ বোম্বে এবং মাদ্রাজ। নেক্সট আমরা দেখে নেব মৌলিক অধিকার সম্পর্কে, যেটা হচ্ছে ভারতের সংবিধানের পার্ট 3-তে রয়েছে, এবং আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে রয়েছে। রাইট টু প্রপার্টি ওয়াজ ডিলিটেড ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, 44তম সংবিধান সংশোধন 1978 সালে। ভারতের মৌলিক অধিকারগুলি রয়েছে সাম্যের অধিকার, যেমন 14 থেকে 18, স্বাধীনতা অধিকার 19 থেকে যেগুলি রয়েছে আমাদের, যেটা 19 থেকে 22। তারপর হচ্ছে শোষণ বিরুদ্ধ অধিকার 23 থেকে 24 নম্বর ধারা, 25 থেকে 28 নম্বর ধর্মীয় স্বাধীনতা, তারপর হচ্ছে 29-30 হচ্ছে আমাদের যেটা রয়েছে শিক্ষা সংস্কৃত অধিকার, এবং তারপরে রয়েছে আমাদের 32, তারপরে রয়েছে আমাদের 32 থেকে 35 নম্বর মধ্যে শাসনতান্ত্রিক প্রতিবেদনের যে অধিকারগুলি রয়েছে। এক এক করে আমরা দেখে নেব রাইট টু ইনইকুয়ালিটি, যেটা রয়েছে ভারতবর্ষের, যেটা হচ্ছে সাম্যের অধিকারের মধ্যে কি রয়েছে। সাম্যের অধিকারের মধ্যে রয়েছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, আর্টিকেল 14। তারপর হচ্ছে প্রভিশনস অফ দ্য ডিসক্রিমিনেশনস অফ, যেটা হচ্ছে গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, এর মধ্যে ভেদাভেদ করা যাবে না, সেটা 15 নম্বর। প্রথম হচ্ছে সবাই সমান, আইনের চোখে সবাই সমান, সেটা 14 নম্বর ধারা। তবে ইকুয়ালিটি অফ অপরচুনিটি অ্যান্ড ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, চাকরি করার ক্ষেত্রে বা চাকরির সুযোগ সুবিধার ক্ষেত্রে সবার সমান অধিকারটা 16 নম্বর ধারাতে রয়েছে। তারপরে আমরা দেখে নেব সেটা হচ্ছে অ্যাবলিশনস অফ আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতা, এবং প্রহিবিশনস অফ দ্য প্র্যাকটিসেস, যেটা ছোঁয়াছুঁয়ি যে ব্যাপারটা, অস্পৃশ্যতা, ছোটো জাত নিচু জাতের মধ্যে যে একটা আনটাচেবিলিটি রয়েছে, সেইটাকে অ্যাবলিশন ঘটানো হয়েছিল 1956 সালে আনটাচেবিলিটি অ্যাক্ট 17 নম্বর ধারা। তারপর হচ্ছে অ্যাবলিশনস অফ টাইটেলস এক্সেপ্ট মিলিটারি অ্যান্ড অ্যাকাডেমিক, 18 নম্বর ধারাতে হচ্ছে যে রায়বাহাদুর বা বড় বড় যেই সমস্ত যে পদগুলি, সেই সমস্ত কিন্তু অ্যাবলিশন ঘটানো হয়েছে, এবং বিভিন্ন ধরনের যে পুরস্কার বা বর্তমানে যে ডক্টরেট বা কাউকে পদ্মভূষণ বা পদ্মশ্রী, এই 18 নম্বর ধারা বলে দেওয়া হয়। তারপর হচ্ছে রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকারের মধ্যে রয়েছে, যেখানে 19-এর 1 নম্বরে রয়েছে সেটা হচ্ছে প্রোটেকশন অফ 6 রাইট রিগার্ডিং ফ্রিডম রয়েছে, তার মধ্যে একে রয়েছে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন রয়েছে। তারপর হচ্ছে অ্যাসেম্বলি, তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন, অর্থাৎ কোনো জায়গায় সঠিকভাবে কথা বলা, তারপরে এক জায়গায় জড়ো হওয়া, কোনো সভা সংগঠন তৈরি করা, তারপর কোনো আন্দোলন সাথে যুক্ত হওয়া, তারপর বসবাস করার অধিকার, তারপর হচ্ছে প্রফেশন বা ব্যবসা বাণিজ্য বা চাকরি করার যে অধিকার, এগুলি সবই রয়েছে 19 নম্বর ধারার 1, 2, 3, 4, 5, 6-এর মধ্যে। তারপরে রয়েছে 19-এর যেটা হচ্ছে 20 নম্বর ধারাতে রয়েছে প্রোটেকশন ইন রেসপেক্ট টু কনভিকশনস অফ দ্য অফেন্সেস রয়েছে। তারপর হচ্ছে প্রোটেকশনস অফ লাইফ অ্যান্ড পার্সোনালিটি লিবার্টি রয়েছে, যেটা হচ্ছে 21 নম্বর। রাইট টু এলিমেন্টারি এডুকেশন রয়েছে 21-এর এ। তারপর হচ্ছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশনস অফ সার্টেন কেসেস, যেটা হচ্ছে 22 নম্বর ধারা রয়েছে।
তারপর হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়েশন আর্টিকেলস যেটা 23-24 রয়েছে। 1 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে প্রভিশনস অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোকাসড লেবার, অর্থাৎ কোনো মানুষকে বিক্রি করা বা তাকে জোরপূর্বক পরিশ্রম করে নেওয়া, যেটা 23। তারপর হচ্ছে আমাদের প্রভিশনস অফ দ্য এমপ্লয়মেন্ট চিলড্রেন অ্যান্ড ফ্যাক্টরি, 14 বছরের নিচে শিশুদের কিন্তু যে কারখানায় কাজ করানো যায় না, সেটা কিন্তু এই 24 নম্বর ধারাতে রয়েছে। রাইট টু ফ্রিডমস রিলিজিয়াস, ধর্মীয় স্বাধীনতা অধিকার যেগুলো হচ্ছে ফ্রিডম অফ দ্য freedom of conscience and free professions practice and propagations of religion, এটার আর্টিকেল 25 রয়েছে। ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, এটা রয়েছে 26। ফ্রিডম ফ্রম পেমেন্ট অফ ট্যাক্সেস প্রমোশনস অফ দ্য রিলিজিয়াস, এটা রয়েছে 27। তা হচ্ছে ফ্রিডম ফ্রম পেমেন্ট অফ ট্যাক্সেস অ্যান্ড প্রমোশনস অফ অ্যানি রিলিজিয়ান, এটা হচ্ছে 27। তা হচ্ছে ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডেন্ট রিলিজিয়াস ইনস্ট্রাকশনস অ্যান্ড রোডশিপস টু সার্টেন্স এডুকেশনাল ইনস্টিটিউশন, এটা হচ্ছে 28 নম্বর ধারায় রয়েছে। এবার রাইট এগেনস্ট এক্সপ্লয়েশনের পর আমরা দেখে নেব যেটা রয়েছে রাইট টু ফ্রিডম রিলিজিয়াস হলো। এরপর হচ্ছে কালচারাল এবং যে এডুকেশনাল রাইটসগুলি রয়েছে, প্রোটেকশনস অফ ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্ট অ্যান্ড কালচার অ্যান্ড মাইনরিটিস, এটা হচ্ছে 29। রাইট টু মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর টু এডুকেশন ইনস্টিটিউশন, আর্টিকেল 30। এবং রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিসের মধ্যে পড়ে রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্টস ফ্রম দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ইনক্লুডিং দ্য রিটস হ্যাভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রভিশনস, সার্টিওরি এবং কোয়ারেন্টো, যেটা আর্টিকেল 32-তে রয়েছে। নেক্সট হচ্ছে ন্যাশনাল নিউ এডুকেশন পলিসি 2020 নিজের কোন এডুকেশন সিস্টেমের কথা বলছে? তারা বলছে 5+3+3+4 এডুকেশনের কথা বলছে। নেক্সট আমরা দেখে নেব ইউনিভার্সিটি এডুকেশন কমিশন নামে পরিচিত ছিল, যেটা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন হচ্ছে ডক্টর রাধাকৃষ্ণন কমিশন। নেক্সট আমরা পরবর্তী যেটা নেব, ডক্টর রাধাকৃষ্ণন কমিশন কবে গঠিত হয়েছিল? 1948 সালে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ডক্টর মুদালিয়ার কমিশন কবে গঠিত হয়েছিল? মুদালিয়ার কমিশন গঠিত হয়েছিল 1952 সালে। নেক্সট কোঠারি কমিশন গঠিত হয়েছিল 1964 সালে। নেক্সট হচ্ছে ইমোশনাল ইন্টিগ্রেশন নামে পরিচিত কোন কমিটি? সেটা হচ্ছে আমাদের ডক্টর সম্পূর্ণানন্দ কমিটি। নেক্সট ডক্টর সম্পূর্ণানন্দ কমিটি কবে গঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1961 সালে। নেক্সট আমরা দেখে নেব মীনা স্বামীনাথন কমিটি কবে গঠিত হয়েছিল? সেটা 1970 সালে গঠিত হয়েছিল। নেক্সট আমরা দেখে নেব প্রফেসর ইয়াসপাল কমিটি কবে গঠিত হয়েছিল? প্রফেসর ইয়াসপাল কমিটি গঠিত হয়েছিল 1993 সালে। নেক্সট হচ্ছে শ্যাম পিত্রোদা কমিটি কবে গঠিত হয়েছিল? 2009 সালে গঠিত হয়েছিল শ্যাম পিত্রোদা কমিটি। ন্যাশনাল নলেজ কমিশন নামে পরিচিত ছিল কোন কমিটি? সেটা হচ্ছে শ্যাম পিত্রোদা কমিটি হচ্ছে ন্যাশনাল নলেজ বা NKC ন্যাশনাল নলেজ কমিশন নামে পরিচিত ছিল। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চেয়ারপারসন কে ছিলেন? তিনি হলেন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চেয়ারপারসন যিনি ছিলেন তিনি হলেন ডক্টর কৃষ্ণস্বামী কস্তুরী রঞ্জন। তারপর হচ্ছে ন্যাশনাল নিউ এডুকেশন পলিসি 2020 নিচের যেটি, এটা তো বললাম 5+3+4 যেটা এডুকেশন সিস্টেমে করা হচ্ছে। রুশা কবে গঠিত হয়েছিল? রুশা হচ্ছে 2013 সালে এটা চালু হয়েছিল। রুশার ফুল ফর্ম হচ্ছে সেটা আমরা দেখে নেব যে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান। রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান হচ্ছে আমাদের রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান হচ্ছে রুশা, যেটা 2013 সালে গঠিত হয়েছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য মোস্ট ডিজারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা অবজেক্টিভিটি, রিয়াবিলিটি, ভ্যালিডিটি। অবভিয়াসলি সেক্ষেত্রে হচ্ছে অল অফ দ্য অ্যাবভ হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে the research approach which is based on the assumptions of the social phenomena can be explained by observing cause and effect is এটা হয়ে যাবে positivism. Option A is the absolutely correct answer. The process not needed in experimental research is যেটা নয় করা যায় না, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে কোনটা প্রয়োজন হয় না? অবজারভেশন প্রয়োজন হয়, ম্যানিপুলেশন অ্যান্ড রিপ্লিকেশনের প্রয়োজন হয়, কন্ট্রোলিংয়ের প্রয়োজন হয়, ইন রেফারেন্স কালেকশনের প্রয়োজন হয় না।
The quality of research is judged by the relevance of the research, methodology adapted and conducting of research, depth of research নাকি experiment of the researcher। সঠিক উত্তর হয়ে যাবে methodology adapted of conducting the research। Next, the conceptual framework which is research is the conducted is called, এটাকে বলা হয়ে থাকে যেটা সেটা হচ্ছে research design। Next question, research can be conducted by persons who has studied research methodology, holds of the postgraduate degree নাকি processes thinking and reasoning ability। সঠিক উত্তর হবে processes thinking and reasoning ability, সেটাই হচ্ছে রিসার্চ যেটা পার্সনকে কন্ডাক্ট করে। তারপর হচ্ছে ওয়ান হু ইজ এসেন্সিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ, যেটা হচ্ছে এসেন্সিয়াল ক্যারেক্টারিস্টিক্স রিসার্চের সেটা হচ্ছে আমাদের জেনারেলাইজেবিলিটি, generalizability। The two main approaches of research, এক হচ্ছে কোয়ান্টিটেটিভ আর দুই হচ্ছে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ হচ্ছে অ্যাপ্রোচেস রিসার্চের। হুইচ অফ দ্য ফলোয়িং রিসার্চ স্পেসিফিক্যালি রিকোয়ার্স অবজেক্টিভলি to discover facts and causes from the data gathered for the purpose। অপশন তো হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ নাকি অ্যাকশন রিসার্চ। যখন কোনো একটা স্পেসিফিক্যালি রিকোয়ার্ডস অবজেক্টিভিটি বা ডিসকভার যেটা ফ্যাক্ট অ্যান্ড কজ এই দুটো থাকে, সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কোয়ান্টিটেটিভ, যেটা হচ্ছে আমাদের যেখানে নির্দিষ্ট পরিমাণে কি বলেছে যে স্পেসিফিক্যালি রিকোয়ার্স অবজেক্টিভিটি, ডিসকভার ফ্যাক্টস অ্যান্ড কজ ফ্রম দ্য ডাটা গ্যাদার্স টু পারপাস, এটা হয়ে যাবে আমাদের কোয়ালিটেটিভ রিসার্চ হয়ে যাবে। The research which is exploring new facts through the study of the past is called, এটা হয়ে যাবে historical research। next হচ্ছে which of the following is not a longitudinal design, panel, cross sectional নাকি both A and B। যেটা কোনটা লঙ্গিটিউডনাল ডিজাইন নয় সেটা হচ্ছে আমাদের যেটা ক্রস সেকশনাল। তো ফ্রেন্ডস, এই ক্লাসটা এই পর্যন্তই রাখছি। পরবর্তী আরও একটি ম্যারাথন ক্লাসে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেব, মেটা ফিজিক্স মিনস এ ব্রাঞ্চ অফ ফিজিক্স এক্সপ্লোরিং দ্য নেচার অফ আলটিমেটলি রিয়েলিটি, না ফিজিক্স অফ মেটালস না ফিজিক্স অফ ওয়েদার। সঠিক উত্তর হয়ে যাবে মেটাফিজিক্স মিনস হচ্ছে এক্সপ্লোরিং দ্য নেচার অফ দ্য আলটিমেট রিয়েলিটি। তারপর হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ কি, কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে প্রাইমারিলি যেটা রয়েছে কনসার্নড উইথ ইন ডেপথ এক্সপ্লোরেশনস অফ ফেনোমেনা, এটাই হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব ফান্ডামেন্টাল রিসার্চ রিফ্লেক্টস দ্য এবিলিটি টু সিনথেসাইজ নিউ আইডিয়াস, এক্সপাউন্ড নিউ ইন প্রিন্সিপাল। সঠিক উত্তর হয়ে যাবে এক্সপাউন্ড নিউ প্রিন্সিপালস। আরও কয়েকটি কোয়েশ্চেন রয়েছে, দ্য ফেনোমেনোলজি অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রসেস অফ কোয়ালিটেটিভ রিসার্চ হয়ে যাবে কোয়ালিটেটিভ রিসার্চ। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ লঙ্গিটিউডনাল ডিজাইন, সেটা আবার রিপিট হয়েছে ক্রস সেকশনাল। নেক্সট, আচ্ছা এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এখনও পর্যন্ত যারা ক্লাসটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই ম্যারাথন ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিতে অনেক বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আপনাদের সাবস্ক্রিপশন, শেয়ার্স এবং লাইকের উপর ডিপেন্ড করবে এরকমই ম্যারাথন ক্লাস আবারও আসার ক্ষেত্রে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।